বাবা মায়ের পছন্দ করা পাত্রকে বিয়ে করব না, তাই রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে এসেছি। এইমাত্র ট্রেন থেকে নামলাম, কোথায় এসেছি কিচ্ছু জানি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 6টা বাজে। আমি যখন ট্রেনে উঠি তখন প্রায় রাত 9টা 5 কি 10 বাজে। তার মানে আমি সারা রাত ট্রেনেই ছিলাম। স্টেশনে তেমন লোকের ভিড় দেখা যাচ্ছে না। ট্রেন থেকে নেমেই প্ল্যাটফর্মের মধ্যে নিজের মতো হাঁটা শুরু করলাম। হঠাৎ করে পেছন থেকে একজন দৌড়ে এসে আমার ব্যাগ নিয়ে পালালো। এতক্ষণ আনমনে ছিলাম তাই বুঝতে পারিনি। হাতে টান পড়তেই একটু নড়ে চড়ে সামনে তাকিয়ে দেখি চোরটা আমার ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে। আমিও চোরের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে সামনে থাকা লোকগুলোকে চেঁচিয়ে বললাম, কেউ এই চোরটিকে ধরুন, ও আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। আমার কথা শুনে একজন তার হাতে থাকা চায়ের কাপ চোরের দিকে ছুঁড়ে মারলো। গরম চা চোরটির শরীরে পড়তেই সে একটু দাঁড়িয়ে পড়ল। তারপর আবার দৌড় দিতে গেলে চায়ের কাপ ছুঁড়ে মারা লোকটা চোরটিকে ধরে ফেলল। এরই মধ্যে আশেপাশের লোকজন ভিড় করে ফেলেছে এবং চোরকে পেটানো শুরু করেছে। আমি চুপচাপ গিয়ে আমার ব্যাগটা নিয়ে ওদেরকে বললাম, থাক থাক, আর পেটাতে হবে না, এবার ওকে ছেড়ে দিন, আমার ব্যাগ আমি পেয়ে গেছি। আমার কথায় সবাই মারা বন্ধ করলো, আর চোরটাও আস্তে আস্তে সেখান থেকে পালিয়ে গেল। কাপ ছুঁড়ে মারা লোকটি এবার আমার কাছে এসে বলল, স্টেশনের সকালের দিকে এমন চোরেরা ঘোরাফেরা করে, একটু নিজের ব্যাগপত্র সামনে রাখবেন। আমিও মাথা নেড়ে সেখান থেকে চলে আসলাম। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। প্ল্যাটফর্মে সারি সারি করে বেঞ্চ রাখা ছিল মানুষের বসার জন্য। আমি গিয়ে চুপচাপ একটায় বসে পড়লাম আর ভাবতে থাকলাম এখন আমার গন্তব্য কোথায়। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি যে এটা কোন জায়গা। একটু পরে সেই লোকটি এসে আমার পাশে একটু দূরত্ব বজায় রেখে বসলো। তারপরে আমাকে উদ্দেশ্য করে বলল, কারোর জন্য ওয়েট করছেন? আমি একবার তার দিকে তাকিয়ে আবার চুপচাপ নিজের ভাবনায় মগ্ন হলাম। তিনি আবার বললেন, এত সকালবেলা এখানে একা একা একটা মেয়ে বসে থাকা উচিত না। সকালবেলা অনেক নেশাখোর ছেলেরা এখানে ঘোরাফেরা করে। আমি তাও কিছু বললাম না। মনে মনে ভাবলাম, লোকটার আবার কোনো খারাপ উদ্দেশ্য নেই তো, কেন নিজের থেকে আমার সাথে কথা বলছে। লোকটির দিকে তাকিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম বয়স মোটামুটি 30 থেকে 32 হবে। পোশাক দেখে মনে হচ্ছে ভদ্রলোক, হয়তো বা আমি বেশি বেশি ভাবছি। লোকটা তো আমার ভালোর জন্যই বলেছে। আমি আস্তে করে বললাম। লোকটি জিজ্ঞেস করলো, বাড়ি কোথায় আপনার? এবার আমার ভেতরে প্রচন্ড ভয় হতে লাগলো। হঠাৎ করে লোকটি আমাকে এত প্রশ্ন জিজ্ঞাসা করছে কেন? পুলিশের লোক নাকি? বাবা আবার পুলিশের কাছে ইনফর্ম করেছে নাকি? তাহলে তো সর্বনাশ। আমি আমার এলাকার নাম বললাম না, শুধু বললাম আমার বাড়ি সিলেট। লোকটি এবার চমকে উঠে আমাকে বলল, সিলেট থেকে চট্টগ্রাম আপনি একা একা এসেছেন? আমি অবাক হয়ে বেশ জোরে চিৎকার করে বললাম, কি, এটা চট্টগ্রাম? আমার এরকম চিৎকার শুনে লোকটি বোকা বনে গেল আর আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় এসেছেন আপনি জানেন না? এবার আমার ভেতরে ভয় বাসা বাঁধলো। বাড়ি থেকে দূরে কোথাও এসেছি এইটা বুঝেছি, কিন্তু এতটা দূরে কল্পনাও করতে পারিনি। একটু অপ্রস্তুত হয়ে পড়লাম লোকটির কথায়। তারপরে বললাম, আসলে আমি জানতাম না আমি কোথায় এসেছি। মানে কি, আপনি কি হারিয়ে গেছেন? না মানে আসলে কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাই চুপ হয়ে গেলাম। বুঝেছি, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, ভয় পাচ্ছেন। আর ভয় পাওয়ারই কথা। আমি একজন অচেনা মানুষ। যাই হোক, আমি আপনাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিব, এইটুকু ভরসা রাখতে পারেন। আপনার বাবার ফোন নম্বর দিন। আমার কারো নম্বর মনে নেই। আপনার ফোন নম্বর তো আছে। ফোনও নেই। এই রে, লোকটা তো সত্যি সত্যি ভেবেছে আমি হারিয়ে গেছি। অসহায় একটা মেয়ে বাড়ি ফিরতে পারছি না, এখন এনাকে কিভাবে বোঝাবো যে আমি ফিরতে চাই না? হাব ভাব দেখে তো মনে হচ্ছে বাড়িতে পাঠিয়েই ছাড়বে। চলুন সামনে এগিয়ে যাই, ওদিকে একটা পুলিশ স্টেশন আছে, আপনাকে ওনাদের কাছে রেখে আসি। ওনারা আপনার বাবা মাকে খুঁজে তাদের কাছে পৌঁছে দিবে। থাক, আপনাকে কষ্ট করতে হবে না, আমি একাই খুঁজে নিতে পারবো। বুঝেছি, আপনি আমার সাথে যেতে ভয় পাচ্ছেন, সমস্যা নেই। আমি পুলিশ স্টেশনে ফোন দিয়ে বলছি তাদের কোনো লোক এখানে পাঠাতে। পুলিশকে তো বিশ্বাস করেন?
আমি জোরে চিৎকার দিয়ে এক নিঃশ্বাসে বলে উঠলাম, না না, পুলিশকে এর মধ্যে জড়াবেন না প্লিজ। আসলে আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। লোকটি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তারপর বলল, ও, বুঝেছি, লাভ ম্যাটার। তা আপনি একা একা বসে আছেন কেন? আপনার সাথে সে কোথায়? আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, সে মানে? সে মানে আপনি যার সাথে পালিয়ে এসেছেন? আমি তো কারোর সাথে পালিয়ে আসিনি, একা একা এসেছি। ও, একা এসেছেন? তাহলে তাকে খবর দিন যে আপনি এখানে এখানে একা একা একটা মেয়ের জন্য নিরাপদ বলে আমি মনে করছি না। তারপর আপনি এই শহরে নতুন, কিছু চিনেন না, জানেন না। আমি এবার হেসে বললাম, আপনি ভুল ভাবছেন। আমি কারোর জন্য বাড়ি ছাড়িনি, তেমন কেউ আমার লাইফে এখনো আসেনি। আমি পালিয়ে এসেছি নিজের জন্য। লোকটি জিজ্ঞাসা করলো, নিজের জন্য মানে? কিছু মনে না করলে আমি কি জানতে পারি? আসলে আমার একটা প্রবলেম আছে। কারো থেকে কোনো বিষয়ে অর্ধেক শুনলে সেটা পুরো না শোনা পর্যন্ত আমার ভেতরের কৌতূহল যায় না। আর তাছাড়া আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো প্রবলেমে আছেন, তাই সাহায্যের জন্য হলেও আমার সবটা জানা দরকার। লোকটা কি এত কিছু বলা ঠিক হবে? যদি সে আমার বিশ্বাসের সুযোগ নেয়, আমার যদি কোনো ক্ষতি করে, তবে কথাবার্তা শুনে বেশ মার্জিত মনে হচ্ছে। এতক্ষণ কথা বলে তাকে খারাপ মনে হচ্ছে না। আর তাছাড়া অজানা জায়গায় কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলাম, আমার নাম তাজরিন জাহান দিশা। সবাই অবশ্য দিশা বলেই ডাকে। এবার অনার্স 2য় বর্ষে উঠলাম। পড়াশোনায় তেমন ভালো না, আবার খারাপও না। মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। বাবা মায়ের চিন্তা, বাহিরে রাখলে মেয়ে হয়তো খারাপ হয়ে যাবে, তাই কোনো ভার্সিটিতে অ্যাডমিশনও দিতে দেয়নি। বাড়ির কাছাকাছি একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাবা ভর্তি করিয়ে দিয়েছে। কিন্তু আমার অনেক ইচ্ছে, লাইফে কিছু করে দেখাবো, হয়ে দেখাবো, নিজের পায়ে দাঁড়াবো। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হুট করে বাবা একটি সরকারি চাকরিজীবীর সাথে আমার বিয়ে ঠিক করলো। তারপরেও মেনে নিতাম যদি পাত্রটা পছন্দ হতো। শুধুমাত্র সরকারি চাকরিজীবী বলে বাবা একটা মধ্যবয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করলো। লোকটার বয়স প্রায় 40-এর কাছাকাছি হবে। মাথার চুল পড়ে গেছে। আপনিই বলুন, এমন কোনো ছেলেকে আমি কেন বিয়ে করব? আমি তো আর প্রতিবন্ধী না যে বাবা যার হাতে আমাকে তুলে দেবে। আমারও বিয়ে নিয়ে অনেক স্বপ্ন আছে, নিজের বর পছন্দ করার অধিকার আছে। বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা বলেছে বয়স নাকি কোনো ব্যাপার না, সরকারি চাকরিজীবীদের বয়স একটু বেশিই হয়। আর সারা জীবন তো মানুষের মাথায় চুল থাকে না, একটা না একটা সময় তো চলেই যায়। আর অনেক লজিক দেখালো আমাকে বিয়ে করানোর জন্য। বাবা যেই করেই হোক আমাকে ওই ছেলের সাথে বিয়ে দেবে। অনেক বোঝানোর চেষ্টা করেছি, কাজ হয়নি। তাই তো আমি রাতের অন্ধকারে পালিয়ে এসেছি। তাড়াহুড়ো থাকায় ভালোভাবে খেয়াল করিনি কোন ট্রেনে উঠলাম। টিকিট চেক করতে আসলে আমি ওনার হাতে 100 টাকা ধরিয়ে দেই, আর উনি টাকাটা নিয়ে সেখান থেকে চলে গেল। তারপর কখন ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি ট্রেন স্টেশনে থেমে আছে। ট্রেন থেকে নামতেই আমার ব্যাগ চুরি হলো। তারপর সব তো আপনার চোখের সামনেই ঘটলো। লোকটি একটু হেসে বলল, আপনি শুধুমাত্র বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছেন, কোনো ভেবে দেখেছেন রাস্তায় কত বিপদ হতে পারে? ওই টাকলু বুড়ো কাকাকে বিয়ে করার চেয়ে বাড়ি থেকে পালানো অনেক ভালো। দিশার কথা শুনে লোকটি আরো জোরে হেসে দিল। দিশা এবার লোকটির দিকে তাকিয়ে বলল, আপনাকে তো এতক্ষণ আমার অনেক কথাই বললাম, কিন্তু আপনার পরিচয়টা এখনো জানা হলো না। লোকটি এবার মৃদু হেসে দিশাকে বলল, আমার নাম নিশান আহমেদ, পেশায় একজন ব্যবসায়ী বলতে পারেন। আমাদের পারিবারিক ব্যবসা আছে, ওটাই দেখাশোনা করি। স্টেশন থেকে কিছুটা দূরে আমার বাড়ি। সকাল 7টার ট্রেনে আমার ভাই আসছে, তাই ওকে রিসিভ করতে এখানে এসেছি। ও আচ্ছা। তা তুমি এখন কোথায় যাবে? সরি, কিছু মনে করো না, তুমি আমার থেকে অনেক ছোট, তাই তুমি করে বললাম। না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি তুমি করে বলতে পারেন। আর কোথায় যাব তা নিয়ে এখনো ভাবিনি। কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলতাম। জি বলেন। তোমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আর এই জায়গা তো আর সারাদিন থাকতে পারবে না, তাই বলছি কি তুমি না হয় আমার সাথে আমার বাড়ি চলো। হঠাৎ করে নিশানের এমন কথায় দিশা একটু হতবাক হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, এভাবে অচেনা লোকের সাথে যাওয়া কি ঠিক হবে মাত্র কিছুক্ষণের আলাপে? না না, ঠিক আছে, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব। তুমি এই জায়গায় একদম নতুন, কিছুই চেনো না, তাহলে থাকার ব্যবস্থা করবে কিভাবে? আমি বলি কি, যতদিন ব্যবস্থা না হয় ততদিন আমার বাসায় থাকো।
তুমি একদম ভয় পেও না। তুমি আমার ছোট বোনের মতো। আর বাবা মায়ের অনেক শখ ছিল তাদের একটা মেয়ে হবে, কিন্তু আল্লাহ তাদের সেই ইচ্ছা পূরণ করেনি। তাছাড়া বাড়িতে আমার বাবা মাও থাকেন, ওনারা তোমাকে দেখলে খুব খুশি হবে। দিশা রাজি হচ্ছিল না। অবশেষে নিশান বলল, 1 মাস পর আমার বিয়ে, অন্তত তুমি আমার বিয়ে উপলক্ষে আমার বাড়িতে মেহমান হিসেবে থাকো, তাহলে আমার খুব ভালো লাগবে। নিশানের এমন জোড়াজুড়িতে দিশা আর না করতে পারলো না। মনে মনে ভাবলো, লোকটা যখন এত করে বলছে তাহলে না হয় যাই। আমারও তো যাওয়ার জায়গা নেই, একটা বাসা খুঁজতে কমপক্ষে 7 দিন তো সময় লাগবেই। সেই সময়টুকু কোথাও না কোথাও তো থাকাই লাগবে। ঠিক আছে ভাইয়া, আমি আপনার সাথে যাব। দিশার উত্তরে নিশান খুবই খুশি হলো। দুজন মিলে অনেকক্ষণ গল্প করলো। একটি ট্রেন এসে থামতেই নিশান দিশাকে উদ্দেশ্য করে বলল, আমার ভাই হয়তো চলে এসেছে, একটু দাঁড়াও, আমি ওকে নিয়ে আসছি। দিশো সামনের ট্রেনটির দিকে তাকিয়ে আছে। ট্রেন থেকে অনেকেই নামছে, তার মধ্যে দিশার চোখ গেল একটা ছেলের দিকে। পরনের প্যান্টটা তার জায়গায় জায়গায় ছেঁড়া, যদিও এটা এখন স্টাইল। টি শার্টের ওপর শার্ট পরা, সামনে বোতাম খোলা, গলায় 3-4টা চেইন পরে আছে, একটার সাথে আবার ব্লেডের মতো লকেট ঝোলানো। এক কানে মেয়েদের মতো ঢোল পরা, কপালে কালো কাপড় বাঁধা, চুলগুলো স্পাইক করা, এক হাতে ব্রেসলেট পরা, আরেক হাতে ঘড়ি, কাঁধে একটা গিটার ঝোলানো, আর হাতে একটা ট্রলি ব্যাগ। দেখতে পুরো বখাটে ছেলেদের মতো লাগছে। মনে মনে ভাবলাম, মানুষের রুচির অভাব থাকলে যা হয়। এদের তো পাগলা গারদেরও জায়গা হবে না। এরা সাধারণ মানুষের মধ্যে কিভাবে চলাফেরা করছে। দিশা চমকে গেল একটা জিনিস দেখে, তা হলো ছেলেটি এসে নিশানকে জড়িয়ে ধরলো। নিশানও খুব খুশি মনে ছেলেটিকে জড়িয়ে ধরে আছে। এবার দিশা আর বুঝতে বাকি রইল না, এটাই নিশানের সেই ভাই যাকে রিসিভ করতে নিশান এসেছে। দিশা দুইজনের দিকে তাকাচ্ছে আর ভাবছে, দুই ভাইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বড় ভাই কত নম্র আর ছোট ভাই পুরাই বখাটে। কথায় আছে না, ছোটগুলো বাদর হয়, এই ছেলেকে দেখেই তা বোঝা যাচ্ছে। দুজন এসে দিশার সামনে দাঁড়ালো। নিশান দিশাকে উদ্দেশ্য করে বলল, এটা আমার ছোট ভাই নিলয় আহমেদ। দিশা মুচকি হেসে সালাম দিল। নিলয় একটু হেসে মনে মনে সালামের উত্তর নিল। নিলয়ের ভাব দেখে দিশা মনে মনে বলল, অসভ্য ছেলে, সালামের উত্তর নিতে হয় তাও জানে না। নিশান নিলয়কে বলল। ওর নাম দিশা। নিলয় দিশার দিকে আবার তাকিয়ে নিশানকে বলল, ভাইয়া, পরিচয় পর্ব শেষ হয়েছে, এবার বাড়ি চলো। আসলে সারা রাত ধরে কনসার্ট করে মাথা ধরে আছে, তাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে বিশ্রাম নিতে চায়। নিশান দিশাকে উদ্দেশ্য করে বলল, চলো এবারে এগোই আমরা। নিলয় অবাক হয়ে নিশানকে বলল, ভাইয়া, এই মেয়ে আমাদের সাথে যাবে কেন? আমাদের কোনো আত্মীয় বলে মনে হচ্ছে না। আর এত ছোট মেয়ে, তোমার ফ্রেন্ড তো হবে না? হ্যাঁ, ও আমার আত্মীয় না, ওর সাথে আমার আজই পরিচয় হয়েছে। ও এই শহরে নতুন, কিছু চেনে না, তাই আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। তাই বলে ভাইয়া, তুমি চেনা নেই জানা নেই একটা মেয়েকে মাত্র কিছুক্ষণের পরিচয়ে আমাদের বাড়িতে নিয়ে যাবে? ভাইয়া, তুমি খুব সহজ সরল, সেটা আমি জানি। সবাইকে খুব সহজে বিশ্বাস করো। তাই বলে এইভাবে যাকে তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তুলবে, সে ভালো কি খারাপ তা না বুঝেই। আমি তোর থেকে ওর ক্যারেক্টার সার্টিফিকেট নিতে চাইনি, তোর সাথে শুধু পরিচয় করে দিয়েছি। তোর ওর সাথে কথা বলতে ইচ্ছে হলে কথা বলবি, না হলে বলবি না। তাই বলে ওকে অপমান করার অধিকার তো তোর নেই। আর ও নিজের থেকে যেতে চায়নি, আমি ওকে নিয়ে যেতে চেয়েছি। আমি বুঝেছি, তুমি ওকে হেল্প করতে চেয়েছো। তাই বলে অচেনা কাউকে হুট করে বাড়িতে কেন তুলবে? ওকে আশ্রমে থাকার ব্যবস্থা করে দাও। তুই বলে যাচ্ছিস ওটা বৃদ্ধাশ্রম? হ্যাঁ, কিন্তু যেহেতু আপাতত ওর থাকার জায়গা লাগবে, তো কিছুদিনের জন্য অ্যাডজাস্ট করে নেবে। কোথাও অ্যাডজাস্ট করা লাগবে না, ও আমাদের সাথেই থাকবে। এইটা নিয়ে আর কোনো কথা বলবি না তুই। এইদিকে ওদের দুজনের কথা পুরোপুরি শুনতে না পেলেও দিশা ঠিকই বুঝতে পারছে যে ওকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি চলছে। তাই সে বলল, থাক ভাইয়া, আমি যাব না। আমার জন্য আপনাদের দুই ভাইয়ের মধ্যে মন কষাকষি হচ্ছে, এটা আমার ভালো লাগছে না। আপনারা চলে যান, আমি একটা জায়গা খুঁজে নেব। নিশান বলল, প্লিজ দিশা, তুমি ওর কথা কিছু মনে করো না। তোমার পরিচয় হয়েছে আমার সাথে, তুমি আমার সাথে চলো। ওর সাথে তোমার কথা বলা লাগবে না, ওর কোনো কথাই তুমি কানে তুলবে না। নিলয় এবার ভালোভাবে দিশার পা থেকে মাথা অবধি তাকিয়ে দেখতে লাগলো। দিশার পরনে একটা লং কুর্তি আর মাথায় হিজাব। সকালবেলা একটু ঠান্ডা থাকায় হয়তো চাদর নিয়েছে। দু হাতে দুইটা কাপড়ের ব্যাগ, আবার কালো একটা ভ্যানিটি ব্যাগ।
একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে সোজা গিয়ে গাড়িতে বসলো। নিশান গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আর তার পাশে বসেছে নিলয়। দিশা পিছনের সিটে চুপচাপ বসে আছে। নিশান ড্রাইভিং করতে করতে বলল, বাসায় যাওয়ার আগে নিজের চেহারা চেঞ্জ করো, মামুনি দেখলে কিন্তু খুব বকাবকি করবে। নিশানের কথা শুনে নিলয়ের মাথার উপর থেকে কালো কাপড়টা খুলে ফেললো। তারপর চিরুনি দিয়ে চুলগুলো সুন্দর করে আঁচড়ে নিল, হাত থেকে খুলে ফেললো, গলার মালাটাও খুলে ফেললো। তারপর বোতাম লাগাতে লাগলো শার্টের। বোতাম লাগানো হয়ে গেলে নিশানকে বললো, এবার ঠিক আছে ভাইয়া? কিন্তু এই প্যান্টের কি করবি? এখন কি এই গাড়ির মধ্যে প্যান্টও চেঞ্জ করতে হবে? না না, থাক থাক। ওরা দুই ভাই নিজেদের মতো গল্প করতে লাগলো। দিশার কোনো দিকে খেয়াল নেই, সে নিজের ফোনের দিকে মনোযোগ দিয়েছে। আগে থেকে প্ল্যান ছিল সে বাড়ি থেকে পালাবে, তাই নতুন একটা সিম কিনে রেখেছিল। পুরাতন সিম বাড়িতে রেখে এসেছে, এখন নতুন সিম ফোনে পুরে নিল। ফেসবুক আইডিটাও ডিলিট করে দিয়েছে, তাই সে নিজের নাম ব্যবহার না করে অন্য নাম দিয়ে একটা আইডি খুলেছে নতুন করে। গাড়ি এসে থামলো সুন্দর একটা বাড়ির সামনে। নিলয় গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে দৌড়ে চলে গেল। নিশান গাড়ি পার করে দিশাকে নিয়ে আস্তে আস্তে এগোতে লাগলো। নিলয় আগে বাড়িতে ঢোকার জন্য তার মায়ের সাথে কথাবার্তা বলে নিজের ঘরে চলে গেল। এইদিকে নিশান দিশাকে নিয়ে তার মায়ের সামনে দাঁড়িয়ে আছে। দিশাকে দেখে সুন্দর একটা হাসি দিয়ে তার মা বলল, কে এটা নিশান? নিশানও একটা হাসি দিয়ে বলল, তোমার মেয়ে খুঁজে পেয়েছি। তোমার না খুব শখ ছিল একটা মেয়ে হবে? দেখো, তোমার জন্য একটা মেয়ে নিয়ে এসেছি। ছেলের কথার আগামাতা কিছু বুঝতে পারলো না তিনি। নিশান এবার দিশার বিষয় সব খুলে বলল তার মাকে। নিশানের মা দিশাকে জড়িয়ে ধরে বলল, আজ থেকে তুমি আমার মেয়ে। যতদিন না তুমি নিজের লেখাপড়া শেষ করে বাবা মার কাছে ফিরে যাচ্ছ, ততদিন পর্যন্ত তুমি আমার বাড়িতে আমার মেয়ের পরিচয় থাকবে। তার আগে তুমি কোথাও যাবে না। আর যদি তোমার মা বাবা তোমাকে বাড়িতে না রাখতে চায়, তাহলে তুমি আবার আমার কাছে চলে এসো। কখনো নিজেকে একা মনে করবে না, আমরা আছি তো। বারবার শুধু তোমার মেয়ে বলছো কেন? কিন্তু এখন আমারও বোন। আমরা দুইজনেই সবসময় তোমার পাশে থাকবো। এদের দুজনের ভালোবাসা দেখে দিশার চোখে পানি চলে আসলো। সে কল্পনা করতে পারেনি তার ভাগ্যের চাকা এভাবে ঘুরবে, একটা অজানা জায়গায় এভাবে কেউ তাকে আপন করে নেবে। নিশান দিশাকে একটা রুম খুলে দিল। দিশা রুমে এসে ব্যাগগুলো রেখে বিছানায় বসলো। তারপর চারদিকে তাকিয়ে ঘরটা দেখতে লাগলো। ঘরে তেমন কিছুই নেই, বিছানা, ড্রেসিং টেবিল আর ছোট একটা প্লাস্টিকের মাঝারি সাইজের ওয়ার্ডরোব ছাড়া। দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ থাকে না, তবে ঘরটা বেশ গোছানো। মনে হয় প্রতিদিন কেউ পরিষ্কার করে। ওয়াশরুমের দিকে চোখ পড়তে সে তোয়ালে আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর হালকা পাতলা শাওয়ার নিয়ে আকাশি কালারের স্কার্ট পরে চুল মুছতে মুছতে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। সকালবেলা প্রকৃতি দেখতে ভালোই লাগে। চারদিকে চোখ বুলাতে বুলাতে দেখলো পাশের রুমের ব্যালকনিতে নিলয় ফোনে কথা বলছে আর কফি খাচ্ছে। এবার দিশা ভালোভাবে নিলয়কে খেয়াল করলো। তখন তাকে দেখে বখাটে মনে হলো। এখন দেখে বেশ ভালো হ্যান্ডসাম লাগছে। টি শার্ট আর ট্রাউজারে একদম ইনোসেন্ট বয় লাগছে। অথচ সকালে কিভাবে সেজেছিল। ছেলেদের সিম্পল ভাবে ভালো লাগে। আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে, তাতেই তো খুশি থাকার কথা। কেন যে এরা নিজেকে এক্সট্রা ভাবে সাজাতে যায়। এতক্ষণে নিলয়ের চোখ দিশার দিকে পড়েছে। সে দিশাকে দেখে মনে মনে ভাবলো, তাহলে এই মেয়ে মামনিকেও হাত করে ফেলেছে। নিলয় তাকাতেই দিশা ভয়ে চোখ নামিয়ে নিল। হঠাৎ করে দিশা খেয়াল করলো তার শরীরে কোনো ওড়না নেই। সে একদৌড়ে রুমের মধ্যে চলে গেল। নিলয় দিশার এমন ব্যবহারে বেশ অবাকই হলো। সে এখনো বুঝে উঠতে পারছে না দিশা কেন হঠাৎ করে এভাবে দৌড় দিল। পরে সেদিকে ভ্রুক্ষেপ না করে ফোনে কথা বলায় মনোযোগ দিল। দিশা রুমে এসে নিজের কপাল চাপড়াচ্ছে আর বলছে, দিশা, তুই বাড়ি থেকে পালিয়ে এসে লজ্জার সামনে মাথা খেয়ে বসেছিস নাকি? একটা ছেলের সামনে এভাবে দাঁড়িয়েছিলি? ছি 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 ছি। দিশার ঘরে দরজা নক করলো। দিশা দরজা খুলে দেখে এক মধ্যবয়সী মহিলা বাঙালিভাবে শাড়ি পরে আছে আর আসলটা কোমরে বাঁধা। দেখে বোঝা যাচ্ছে বাড়ির কাজের মেয়ে। দিশা তাও সৌজন্যতার খাতিরেই বলল, আপনাকে ঠিক চিনিলাম না। মহিলাটি পান খাওয়া লাল ঠোঁটে ফিক করে হেসে বলে উঠল, আমি হলাম এই বাড়ির কাজের লোক, সবাই আমাকে আলো খালা বলে ডাকে। দিশা হেসে বলল, আমিও তাহলে আপনাকে আলো খালা বলেই ডাকবো। মহিলাটি আবার হেসে বলল, আপনাকে আপার নিচে খেতে ডাকছে। দিশা মাথা নাড়িয়ে বলল, যাচ্ছি। একটু পর নিচে নেমে গেল। নিশান বসে
খাচ্ছিল। সেই ইশারা করতেই দিশা একটা চেয়ার টেনে বসে পড়লো। নিশানের মাকে উদ্দেশ্য করেই দিশা বলল। আন্টি, আপনি নাস্তা করেছেন? উনি দিশার সামনে গিয়ে বলল। কে তোর আন্টি? দিশা হতবাক হয়ে বলল, আপনি। এক থাপ্পড় মারবো, আর একবার যদি আমাকে আন্টি বলে ডাকিস তো আমাকে ওদের মতন মামুনি বলে ডাকবি। আজকে না তোকে আমি আমার মেয়ে বানালাম, আর তুই আমাকে আন্টি বলে ডাকছি? দিশা এবার একটু করুণ কণ্ঠে বলল। সরি আন্টি, মানে মামুনি আর হবে না। হুট করে রুম থেকে দৌড়াতে দৌড়াতে নিলয় এসে দিশার সামনাসামনি চেয়ারটা টেনে বসে পড়ল। তারপর টেবিলে হাত দিয়ে টোকা দিতে দিতে বলল। মামুনি মামুনি, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। দিশা নিলয়ের দিকে তাকিয়ে আছে আর ভাবছে। মামুনি আর লিসান ভাইয়া তো এমন না, তাহলে এ এমন বাদর তৈরি হলো কিভাবে? নাকি এটাও আমার মতো উড়ে আসা বাদর? দিশা এমন হা করে তাকিয়ে থাকা দেখে ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। আসলে সে সময় দিশাকে খেয়াল করেনি, এখন দেখে মাথা গরম হয়ে গেল। তারপর আবার তার সামনাসামনি বসে আছে। নিলয়ের এমন চাহনি দেখে দিশা চোখ নামিয়ে নিল তার, আর মনে মনে বলতে থাকলো। এর কি আমাকে দেখলে ভ্রু কুচকে যায় নাকি? মামুনি, এসে থেকে আব্বুকে তো দেখছি না, আব্বু কোথায়? ব্যবসার কাজে খুলনা গেছে, 2-3 দিনের মধ্যে চলে আসবে। ও। দিশা খাওয়া শেষ করে চলে যেতেই নিলয় বলল। মামুনি, ভাইয়া না হয় একটু জনদরদি, তাই বলে তুমিও কিভাবে এটা মেনে নিলে? কিসের কথা বলছিস তুই? এই যে চেনা নেই জানা নেই একটা মেয়েকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেছে, আর তুমিও তাকে পরম যত্নে বাড়িতে থাকতে দিয়েছো। নিজে বাসা ঠিক কর, ও মোটেও রাস্তার মেয়ে না। হ্যাঁ নিলয়, ওইভাবে বলছিস কেন? আমার তো মেয়েটাকে বেশ ভালো লেগেছে। তাহলে পরিবার রেখে এখানে কি করছে? নাকি ওর পরিবারের লোক গরিব হওয়ায় ওকে রাখতে পারছে না? তাই যদি হয় তাহলে ওদের আর্থিকভাবে হেল্প করতে পারো, মেয়েটার বিয়ের ব্যবস্থা করতে পারো। বাড়িতে তোলার মানে কি? ওর পারিবারিক কোনো সমস্যা নেই, আসলে ও বাড়ি থেকে পালিয়ে এসেছে। বাহ বাহ, একজন নিজের ইচ্ছায় পালিয়ে এসেছে আর তাকে তুমি অসহায় ভেবে বাড়িতে তুলে এনেছো। আসলে এই সব ওই মেয়ের চালাকি, তোমাকে নিজের বানানো মিথ্যে দুঃখের কাহিনী শুনিয়ে বাড়িতে ঢুকেছে। ও কিছুই বলতে চায়নি, আমি যেতে শুনেছি। দেখ, তুই মাথা ঠান্ডা কর, আমি তোকে সব বুঝিয়ে বলছি। আমার কিছুই জানার দরকার নেই। যে বিপদ ঘরে তুলেছ, যেদিন ফাঁসবে সেই দিন বুঝবে। চিৎকার চেঁচামেচি শুনে দিশা ওর ঘর থেকে বেরিয়ে এসেছে। নিলয় তার ঘরে যাওয়ার সময় দিশাকে দেখি ওকে শুনিয়ে বলল। আমার এইসব মেয়েকে একদম পছন্দ না, যারা 2 দিনের প্রেমের জন্য নিজের বাবা মাকে কষ্ট দেয়। আসলে নিলয় ভেবেছিল দিশা কোনো ছেলেকে ভালোবেসে তার সাথে পালিয়ে এসেছে, তারপর সেই ছেলেটা দিশাকে ধোকা দিয়ে একা রেখে চলে গেছে। আর এইসব শুনে নিশান তাকে আশ্রয় দিয়েছে। দিশা নিলয়ের কথা আগামাথা কিছুই বুঝলো না, তাই আবার ঘরে গিয়ে বিছানায় টান হয়ে শুয়ে পড়লো। ট্রেনের মধ্যে ঘুমালেও ঘুমটা তেমন একটা ভালো হয়নি, তাই সে আবার ঘুমিয়ে তলিয়ে গেল। ঘুম ভাঙতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা 12টা বাজে। হঠাৎ করে চারদিকে তাকিয়ে চমকে উঠলো, অপরিচিত লাগছে সব। উঠে বসে কিছুক্ষণ চিন্তা ভাবনা করতে সে বুঝে গেল সে যে কোথায় আছে। তারপর বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বের হলো। সকালবেলা বাড়িটা ভালো মতো দেখা হয়নি, এবার চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। মাঝারি সাইজের একটা বাড়ি, ডুপ্লেক্স। বাড়ির উপরতলায় 6টা রুম, মাঝের আর নিচতলায় ছোট ছোট অনেকগুলো রুম আছে। রান্না আর খাওয়া দাওয়ার জন্য নিচতলায় ব্যবস্থা করা আছে। মাঝখানে ফাঁকা জায়গায় টুকু ড্রয়িং হিসেবে ব্যবহার করে। বসার জন্য কিছু সোফা রাখা আছে, বাইরের লোকজন আসলে এখানে বসতে দেয়। আর ওয়ালে 32 ইঞ্চি টিভি রয়েছে। দিশার রান্নাঘরে গিয়ে দেখলো আলো খালা সব জোগাড় করে দিচ্ছে, আর মামুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে। সে গিয়ে মামুনির পাশে দাঁড়ালো। তিনি হেসে বললেন, ঘুম কেমন হলো? খুব সুন্দর। তারপরে দুজনে অনেক টুকিটাকি গল্প করতে করতে দুপুরের রান্না শেষ করে ফেললো। বিকালবেলা দিশা ব্যালকনিতে বসে ইউটিউবে গান শুনছিল। ওই টাইমে হঠাৎ ধুম ধারাক্কা আওয়াজে গিটার বেজে উঠলো। পাশের ব্যালকনিতে তাকিয়ে দেখে নিলয় গিটার বাজাচ্ছে আর গান গাইছে। লাউড মিউজিকের সাথে এতই দ্রুত গান বলছে যে গানের কথাগুলো দিশা কিছুই বুঝতে পারছে না। আর তাছাড়া গানটাও ইংলিশ গান। দিশার শুধু মনে হচ্ছে কেউ ভাঙা রেডিও কানের সামনে বাজাচ্ছে। বিরক্ত হয়ে নিলয়কে বলল, এই যে শুনছেন,
গলায় কি ব্যাং বেঁধেছে নাকি? এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? নিলয় দিশার কথায় কিছুই শুনতে পেল না। সে নিজের মতো করে গান করিয়ে যাচ্ছে। দিশা আর থাকতে না পেরে নিজের ঘরে গিয়ে ব্যালকনির দরজাটা আটকে দিল যাতে আওয়াজ কম আসে। রাতের বেলা হঠাৎ করে দিশার খুব অস্থির লাগতে লাগলো। বারবার শুধু বাড়ির কথা মনে পড়ছে। মনে মনে বলতে লাগলো, বাড়ি থেকে বেরিয়ে আসা এখনো একদিনও পার হয়নি। এখনই মনে হচ্ছে কতদিন পরিচিত মানুষেরকে দেখিনি। বাড়ির অবস্থা কেমন তা জানার খুব ইচ্ছে। বাবা কি প্রচুর রেগে গেছে? নিশ্চয়ই মা অনেক কান্নাকাটি করছে। না জানি কোথায় না কোথায় খোঁজাখুঁজি করছে। এত কিছু বাবার মাঝে দিশা আর থাকতে না পেরেই তার প্রিয় বান্ধবীর কাছে কল দিল। ফোন ধরতেই দিশা বলল, হ্যালো রুষা, আমি দিশা বলছি। রুষা কিছুটা বিচলিত হয়ে বলল, দিশা, তুই হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলি? জানিস আঙ্কেল কত খোঁজাখুঁজি করেছে। এখন কি বাড়িতে এসেছিস? আঙ্কেল কি খুব বকাবকি করেছে তোকে? না রে, আমি বাড়ি যাইনি। আর এখন কোথায় আছি সেটা তোকে বলতে পারবো না। আচ্ছা, আমার বাড়ির কি অবস্থা রে? মানে তুই এখনো বাড়ি ফিরিসনি? তুই ঠিক আছিস তো? আরে আমি ঠিক আছি। আগে বল, আমার বাড়ির লোকের কি খবর? আঙ্কেল তো প্রচুর রাগ করেছে। সারাদিন অনেক জায়গায় খুঁজেও যখন পাইনি তখন আন্টি বলেছিল পুলিশে ইনফর্ম করতে। কিন্তু আঙ্কেল রাগ করে বলেছে যে মেয়ে নিজের ইচ্ছেতে বাড়ি ছেড়ে চলে গেছে, আমার কাছে সে মৃত, তার কথা যেন বাড়ি কেউ আমার সামনে না বলে। সে যার সাথে পালিয়ে গেছে তার সাথে থাকুক, আমার সামনে যেন কখনো ওই মুখ না নিয়ে আসে। এইটা শুনে দিশা কেঁদে দিল। এখন আর কেঁদে কি হবে? যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা, তোর যে কারোর সাথে রিলেশন ছিল তা আমাকে বলিসনি কেন? আমার কোনো ছেলের সাথে অ্যাফেয়ার নেই, আর না ছিলও না। তারপর রুষাকে সব বলল। মানছি বাধ্য হয়েছিস, কিন্তু তাও এটা করা ঠিক হয়নি। আঙ্কেল কিন্তু সত্যি সত্যি তোকে ভুল বলেছে। এখন তুই আঙ্কেলের সামনে যতই সত্যিটা বলার চেষ্টা করিস না কেন, উনি কিন্তু বিশ্বাস করবেন না। আমার তোর জন্য খুব চিন্তা হচ্ছে, অনেক মিস করবো তোকে। তুই আমার জন্য চিন্তা করিস না, আমি যেখানে আছি ভালো আছি। একদিন ঠিকই আমি বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো আর বলবো আমি কোনো ভুল করিনি। সেই দিন বাবার সব ভুল ভাঙবে। আমার সাথে তোর যোগাযোগ আছে, এই কথা কাউকে বলবি না। আর মাঝে মাঝে কল করলে বাড়ির খবর দিবি। ঠিক আছে, তুই সাবধানে থাকিস। আচ্ছা, এখন রাখছি, বাই। বাবা মায়ের কথা ভেবে মন খারাপ করে বসে রইল দিশা। চোখ দিয়ে অনবরত নোনা জল বের হচ্ছে। হয়তো ভিতরে কষ্টগুলো পানি হয়ে ঝরে পড়ছে। বারবার মনে হচ্ছে সে কি ভুল করেছে। আবার নিজেকে সান্ত্বনা দিয়ে বলছে, না না, বাবা মা যদি আমার কথা শুনতো তাহলে আমাকে এই পদক্ষেপটা নিতে হতো না। আমি তো বাধ্য হয়েছি এটা করতে, নয়তো আমার পুরো জীবনটাই অন্যরকম হতো। আমি চাই না সারা জীবন অন্যের দয়ায় বেঁচে থাকতে। আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই। কারো মেয়ে, বোন, মা, স্ত্রী ছাড়াও আমি নিজের একটা নাম আছে, যে নামে আমাকে সবাই চিনবে। এই বাড়িতে এসে দিশার দিনকাল খুব ভালোই কাটছে। এ বাড়ির মানুষগুলো সবাই খুব ভালো, দিশাকেও খুব ভালোবাসে। মামনি তো একদম নিজের মেয়ের মতোই তাকে দেখে। আর নিশান ভাইয়া, সে যেন তার সত্যিকারের ছোট বোনকে খুঁজে পেয়েছে। শুধুমাত্র ওই নীলটাই দিশাকে দেখলে ভ্রু কুঁচকায়। দিশা উপস্থিত তার অসহ্যর কারণ হয়ে দাঁড়ায়। দিশা যেখানে থাকে তার আশেপাশেও যায় না, সবসময় এড়িয়ে চলে। দিশা বুঝে উঠতে পারে না এই ছেলের প্রবলেমটা কি। তবে এখনো পর্যন্ত নিশানের বাবার সাথে দিশার দেখা হয়নি। সে মনে মনে ভাবে, উনি কি এই বাইরের মেয়েটাকে বাড়িতে রাখতে চাইবে? দেখতে দেখতে বিয়ের দিনও কাছে চলে আসলো। আর মাত্র 7 দিন বাকি। এখন থেকে বাড়ি সাজানো শুরু হয়ে গেছে। আজকে নিশানের বাবা বাড়ি ফিরবে। দেশে একটু ভয়ে ভয়ে আছে, যদি ওই লোকটা ওকে পছন্দ না করে, ওকে নিয়ে যদি ওদের মাঝে ঝামেলা হয় তাহলেও কি করবে। বিকালবেলা চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বের হলো দিশা। নিচের দিকে তাকিয়ে দেখে ড্রয়িং রুমে একটা লোক দাঁড়িয়ে আছে। তার আশেপাশে মামনি আর নিশান ভাইয়া দাঁড়িয়ে আছে। নীলয় সোফায় বসে টিভি দেখছে। লোকটি জোরে জোরে হাসাহাসি করছে আর ওদের কথা শুনছে। ঠিক তখনই মামনি দিশা বলে ডাকলো। দিশা মামনির সামনে গেল। তখনই মামনি লোকটিকে বলল, তোমাকে দিশার কথা বলেছিলাম না, এই হলো সে। দিশার দিকে তাকিয়ে মামনি লোকটিকে উদ্দেশ্য করে বলল, বলতো এটাকে। লোকটি ভালোভাবে দেখে মামনির দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। এর মানে হলো দিশা জানে না লোকটিকে। মামনি বলল, এটা নিশানের বাবা। দিশা মৃদু হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। লোকটি ভ্রু কুঁচকে সালামের উত্তর নিয়ে বলল, ইনি যদি তোমার মামুনি হয় তাহলে আমি কিভাবে আঙ্কেল হই? দিশা একটু ভড়কে গেল। মনে মনে ভাবলো, উনি কি তাহলে আমাকে পছন্দ করেনি?
এমনভাবে কথা কেন বলছে? নিশানের বাবা হো হো করে হেসে বলল, উনি তোমার মামুনি আর আমি ওনার স্বামী। তাহলে আমি তো সম্পর্কে তোমার বাবা হই। আমাকে ওদের মতো আব্বু বলে ডাকো। দিশা এবার একটু স্বস্তি পেল। মনে মনে ভাবলো, যাক বাবা, আমি যেমন ভেবেছিলাম তেমন নয়। এ বাড়ির প্রতিটি সদস্য এত ভালো কেন বুঝি না, শুধু নিলয় বাদে। নিলয়ের দিকে আর চোখে তাকিয়ে দেখে একটা বেঞ্চি কেটে নিজের ঘরে চলে গেল। কাল আব্বু ফিরছে, তাই আজকে সবাই বিয়ের শপিং এ যাচ্ছে। দিশা যেতে চেয়েছিল না, কিন্তু নিশান ভাই ওকে জোর করে নিয়ে গেল। দিশা আর মামুনি মিলে নিশানের বউয়ের জন্য শাড়ি দেখছে। ওইদিকে ওরা তিনজন নিশানের জন্য শেরওয়ানি আর আনুষঙ্গিক যা লাগে তা কিনতে গেছে। ওদের সব কেনাকাটা শেষ হলে দিশাদের এখানে আসলো। এদেরও প্রায় সবকিছু কেনা শেষ, এখন দামটা দিয়ে বাড়িতে যাওয়ার পালা। ঠিক ওই টাইমে মামুনি বলল, তোর জন্য কিছু কিনলি না দিশা? না না মামুনি, আমার কিছু লাগবে না। লাগবে না মানে কি? গায়ে হলুদের দিন সবাই হলুদ লেহেঙ্গা পরবে, আমি তো তোকে বলতেই ভুলে গেছিলাম। নিশান দোকানদারকে বলল। ভাইয়া কয়েকটা হলুদ লেহেঙ্গা দেন তো। নিশান ভাইয়া আর মামুনি মিলে নেড়ে চেড়ে অনেকগুলো লেহেঙ্গা দেখছে আর দিশার শরীরে ধরছে, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না। হঠাৎ করে নিলয় দোকানদারকে বলল, ভাইয়া, ওই যে হলুদ আর নীলের কম্বিনেশনে একটা লেহেঙ্গা দেখা যাচ্ছে, ওইটা একটু বের করে দেখান তো। দোকানদার লেহেঙ্গাটা নামিয়ে সামনে মেলে ধরলো। হলুদ কালার নেটে ওপর নীল কালারের ছোট ছোট পাথর বসানো, নিচের দিক দিয়ে নীল কালারের চওড়া লেজ। ওড়নাটাও অনেক গর্জিয়াস, পুরোটাই ছোট ছোট করে নীল সুতার ফুল করা আর ফুলের মধ্যে পাথর বসানো, চার সাইড দিয়ে নীল কালারের লেজ লাগানো। নিলয় নিশান ভাইয়ার উদ্দেশ্যে বলল, এটা ভালো আছে, তোর বোনের জন্য নিতে পারিস। আসলে অনেক সুন্দর লেহেঙ্গাটা, এতক্ষণ চোখেই পড়েনি। এটাও প্যাক করে দিন। বাড়ি ফিরে দিশা নিজের ঘরে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে লেহেঙ্গা পরে আয়নার সামনে এসে নিজেকে আর লেহেঙ্গাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ মনে পড়লো, এর সাথে তো কোনো ম্যাচিং জুয়েলারি নেই। বাড়ি থেকে পালিয়ে আসার সময় তো তেমন কিছু আনিইনি। ইস, দোকানে থাকতে মনে পড়লে না হয় কিছু কিনে আনতাম। সময় থাকতে কেন যে দরকারি জিনিস নেওয়ার কথা মনে থাকে না। সব আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভর্তি হয়ে গেছে। আজ ভাইয়ার গায়ে হলুদ, মামুনিও খুব ব্যস্ত। আমি তো এই বাড়ির কাউকেই তেমন চিনি না, তাই একা নিজের মতো দাঁড়িয়ে আছি আর দেখছি ভাইয়াকে সবাই হলুদ মাখাচ্ছে। নীলয়ের দিকে তাকিয়ে দেখলাম ওর কাজিনরা ওর পিছে পিছে দৌড়াচ্ছে ওকে হলুদ মাখানোর জন্য। আমি খুব মনোযোগ দিয়ে দেখছি। এরা যদি আমার পরিচিত হতো তাহলে আমিও কোনো সংকোচ ছাড়া এদের সাথে সামিল হতে পারতাম, কিন্তু করতে করতে কখন যে ওরা আমার সামনে চলে এসেছে বুঝতেই পারিনি। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগায় তাল সামলাতে না পেরে আমি নিচে পড়ে গেলাম। সামনের দিকে তাকিয়ে দেখলাম নিলয় ব্রু কুচকে আমার দিকে তাকিয়ে একবার তাকিয়ে দৌড়ে চলে গেল। আসলে ধাক্কাটা নিলয়ের সাথে লেগেছিল। কেমন ছেলে, পড়ে গেলাম একবার তুললো না, আবার সরিটুকুও বলল না। আমি হাত দিয়ে কাপড় ঝাড়তে ঝাড়তে উঠে পড়লাম। গলায় কেমন ভেজা ভেজা অনুভব হতেই সেখানে হাত দিয়ে দেখলাম কিছুটা হলুদ লেগে আছে। তার মানে নিলয়ের সাথে ধাক্কা লাগায় সময় ভুলবশত হয়তো ওর হাতটা আমার গলার সাথে লেগে ওর হাতের হলুদ গলায় মেখেছে। আমি গলাটা ডলতে ডলতে সামনে হাঁটছিলাম। হঠাৎ করে একটি মেয়ে এসে আমার দুই গালে হলুদ মাখিয়ে দিল। আমি অবাক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালাম। দেখতে মোটামুটি সুন্দর, বয়সে হয়তো আমার সমান বা আমার থেকে ছোটই হতে পারে। আমি সৌজন্যমূলক একটি হাসি দিলাম, তারপরে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? মেয়েটি বলল, নিপা। তোমার নাম কি? দিশা। ও, আমি নিশান ভাইয়ের ছোট চাচার মেয়ে। তুমি নিশান ভাইয়ার কেমন আত্মীয়? এর আগে তো কখনো দেখিনি তোমায়। আমি কি বলবো বুঝতে পারতেছিলাম না। এখন যদি ওকে আমার পরিচয় বলতে যাই তাহলে আবার প্রথম থেকে সব বলতে হবে। আমি আমতা করতে লাগলাম। সেই সময় পেছন থেকে একজন বলে উঠল, ও ভাইয়ার মেলায় হারিয়ে যাওয়া বউ। আমি আর নিপা দুজনেই পেছনে তাকালাম, দেখি নিলয় দাঁড়িয়ে আছে। ভাইয়া, তুমি সবসময় এমন ইয়ার্কি করো কেন বলো তো? যা সত্যি তাই বললাম। আচ্ছা ছাড়ো, জানা লাগবে না আমার। দিশা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? চলো ওই দিকটাই যাই, সবাই আছে, অনেক মজা হবে। আমিও নিপার সাথে চলে গেলাম। মেয়েটা বেশ ভালো, হাসি খুশি। ওর সাথে কথা বলে মনে হচ্ছে না আমাদের কিছুক্ষণ আগে পরিচয় হয়েছে। কেমন সুন্দর করে আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন আর নিজেকে একা একা মনে হচ্ছে না।
ওর সাথে বেশ আনন্দেই আছি। বিকেলবেলা রেডি হওয়ার জন্য ঘরে আসলাম। লেহেঙ্গাটা বের করে বিছানার উপর রেখে আমি হাত মুখ ধুতে ওয়াশরুমে চলে গেলাম। একটু পরে এসে দেখি লেহেঙ্গার পাশে একটা বক্স রাখা। আমি বক্সটি খুলে দেখলাম কিছু ফুলের গহনা। ফুলগুলো অবশ্য কাপড়ের, একদম আমার লেহেঙ্গার সাথে ম্যাচিং হলুদ আর নীল। গহনাগুলো হাঁটতে হাঁটতে সামনের দিকে তাকিয়ে দেখি নিলয় দাঁড়িয়ে তার কাজিনদের সাথে কথা বলছে। ছেলেটাকে আজকে বেশ স্মার্ট লাগছে, হলুদ পাঞ্জাবিতে খুব মানিয়েছে তাকে। হঠাৎ করে একটা জিনিস দেখে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল, কারণ একটা মেয়ে এসে হুট করে নিলয়কে জড়িয়ে ধরলো। নিলয় মেয়েটাকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেল, মনে হচ্ছে কত বছর পর দেখা হচ্ছে দুজনের। আমি হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছি। মেয়েটা এমনভাবে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে সে কোনো মেয়েকে ধরে আছে। এতগুলো মানুষ যে আশেপাশে আছে তার কোনো খেয়ালই নেই। তারপর কেমন খোলামেলা ড্রেস পরে এসেছে, লেহেঙ্গার উপরে পাড়টা এতই ছোট যে পেটের অনেকাংশই বের হয়ে আছে, আর ওড়নাটাও চিকন করে এক সাইডে ঝোলানো। এখানে তো অনেক বড় মানুষ আছে, তার বাবা মাও আছে। তাদের সামনে এমন ড্রেস পরে কিভাবে ঘোরাফেরা করে সেটাই ভাবছি। মডার্ন হতে হতে একটু বেশিই হয়ে গেছে যে নিজের জামা কাপড়ের দিকেও তাকায় না। আমি চিন্তায় এতই বিভোর ছিলাম যে খেয়ালই করিনি যে কখন ওদের সামনে চলে এসেছি। মেয়েটা এবার আমার দিকে ব্রু কুচকে তাকিয়ে নিলয়কে বলল, আচ্ছা এই মেয়েটাকে বলতো, সে কখন থেকে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে? আমি মেয়েটার কথা একটু নড়ে চড়ে দাঁড়ালাম। আসলেই তো, আমি কখন থেকে ওদের দিকে হা করে তাকিয়ে আছি। আমি চলে যেতে নেই, কিন্তু নিলয়ের কথায় আবার থমকে দাঁড়াই। নিলয় মেয়েটিকে বলল, ভাইয়া রাস্তা থেকে তুলে এনেছে। এখনো ভাই রাস্তাঘাট থেকে মানুষ তুলে আনা স্বভাবটা গেল না। আগেরগুলো তাও মানা যায়, কিন্তু এইবার দেখছি ভাই একদম বাড়িতেই নিয়ে এসেছে। আমি তো বারবার মানা করেছিলাম, ভাইয়াই তো আমার কথা শুনলো না। মামুনি আব্বু দেখছি ভাইয়াকে সাই দিচ্ছে। ভাইয়ের যে মাথায় কখন কি ভর করে, দেখে তো মনে হচ্ছে কোনো গ্রাম থেকে উঠে আসা। এইসব মেয়েরা কিন্তু সুবিধা হয় না, আমি বলে দিলাম। যত সব আনস্মার্ট বস্তির মেয়ে। প্রচন্ড রাগ হচ্ছে ওদের কথা শুনে। যতই কেউ কাউকে পছন্দ না করুক, তবুও ভদ্রতার খাতিরে অন্তত মুখের সামনে ভালো ব্যবহার করে। আর এরা তো দেখছি আমার মুখের সামনে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। আমি আর চুপ থাকতে পারলাম না। মেয়েটার সামনে গিয়ে বললাম, শুধুমাত্র পুরো মুখে আটা ময়দার বস্তা মেখে শরীরের অংশ সব বের করে রাখলেই স্মার্ট হওয়া যায় না। এটাকে স্মার্ট বলে না, ওটাকে বলে বেহায়াপনা, যেটা আমার মধ্যে নেই। আমি একটা ভদ্র ঘরের মেয়ে, তাই ভদ্রভাবে জামা কাপড় পরেছি এবং সেজেছি। আর যদি এই কারণে আমাকে খ্যাত আনস্মার্ট লাগে, তাহলে আমি তাই। নিজের দিকটা দেখবেন, অতিরিক্ত স্মার্ট হতে গিয়ে কোথায় নেমেছেন। এতগুলো গুরুজনদের মধ্যে আপনি কেমন খোলামেলা পোশাক পরে সবাইকে শরীর দেখাচ্ছেন। মেয়েটি আমার দিকে তেড়ে আসলো, তারপরে চেঁচিয়ে বলল, কি বললে? আমার সাহস হয় কিভাবে আমাকে অপমান করার? দাঁড়াও, আমি এক্ষুনি মামাকে বলবো যেন তোমাকে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি যেতে নিলেই নিলয় তাকে আটকে দিয়ে বলল, ছাড় না নিশা, বাইরের মানুষের কথায় কান দিতে হবে না। এমনিতেই তোকে ওর থেকে অনেক বেশি সুন্দর লাগছে, তাই ওর জ্বলছে। এই জন্য তোকে এইভাবে বলছে, চল আমার সাথে, এখানে আর থাকা লাগবে না। আসলে নিলয় চাচ্ছে না বিয়ে বাড়িতে কোনো ঝামেলা হোক, তাই নিশাকে আটকালো। এগুলি এত অপমান শোনার পরেও ওকে আমি ছেড়ে দেবো? তুই তো ভাইয়াকে চিনিস, ভাইয়া জানলে আমাদেরই দোষারোপ করবে। কিন্তু আরে ছাড়, ওকে তো আমি পরে দেখে নেব। ওরা চলে গেল। রাগে আমার শরীর কাঁপছে। নিপা এসে আমার হাত ধরলো। নিপাকে দেখে আমি একটু স্বস্তি পেলাম। তারপর দুজনে মিলে অনুষ্ঠান এনজয় করতে লাগলাম। এদিকে মিশন ভাইয়ার একদম নাজেহাল অবস্থা। খেতে খেতে 2-3 বার বমিও করে ফেলেছে, কিন্তু তাও সৌজন্যতা স্বরূপ হয়ে যাচ্ছে। সবাই এখন মেহেদি দিচ্ছে, আমাকেও দিতে বলেছিল, কিন্তু আমি বলেছি পরে দেব। কারণ এখন যদি মেহেদি দিয়ে বসে থাকি তাহলে কোনো কাজ করতে পারবো না। আর তার চেয়ে বরং ড্রেস চেঞ্জ করে রুমে গিয়ে একা একা বসে মেহেদি দিব। নাচ গানের পর্ব শুরু হয়ে গেছে, সব কাজিনরা নাচছে, নিপাও গেছে। নিলয় দেখছি আজকে খুব লাফালাফি করছে। আমি শুধু বসে বসে সবাইকে দেখছি। নাচ গান তেমন পারি না, আমার দেখতেই ভালো লাগে। তার উপর আবার অচেনা পরিবেশ, উল্টাপাল্টা কিছু হলে সবার সামনে লজ্জায় পড়তে হবে, তাই চুপচাপ বসে আছি।
লাফাতে লাফাতে হঠাৎ করে ওদের মধ্যে একটা ছেলে এসে আমার হাত ধরে টেনে স্টেজে নিয়ে গেল। কি করছেন কি? হাত ছাড়ুন। আরে তুমি ওখানে একা একা বসে কি করবে? তার চেয়ে আমাদের সাথে ডান্স করো। আমি নাচতে পারি না, ছাড়ুন আমাকে, আমি ওখানেই ঠিক আছি। নাচতে পারো না তো কি হয়েছে? আমি শিখিয়ে দিচ্ছি, সবাই এখানে আনন্দ করবে। আর তুমি লজ্জা পেয়ে বসে থাকবে? তা তো হবে না। না, আমার শেখার কোনো ইচ্ছা নেই, ছাড়ুন আমাকে, যেতে দিন। পেছন থেকে নিলয় চেঁচিয়ে বলল, ওর হাতটা ছাড়। আমি অবাক দৃষ্টিতে তাকালাম, মনে মনে একটু খুশি হলাম। যাক, সহ্য করুক আর না করুক, আমার বিপদে তো আমাকে সাহায্য করতে এসেছে। নিলয় ছেলেটির হাত থেকে আমার হাত ছাড়িয়ে দিল। ছেলেটি ওর দিকে তাকিয়ে বলল, আমরা সবাই আনন্দ করছি আর ও একা একা ওখানে বসেছিল, তাই নিয়ে আসলাম আমাদের সাথে ডান্স করার জন্য। কিন্তু দেখ, ও কিছুতেই রাজি হচ্ছে না। নিলয় একবার আমার দিকে তাকিয়ে তারপর বলল, এখানে সব কাজিনরা মিলে আনন্দ করছি, সেখানে কোনো বাইরের মেয়েকে ঢোকানোর দরকার নেই। নিশা এসে নিলয়ের কাঁধে হাত রেখে বলল, একদম ঠিক কথা বলছো, যার জায়গা যেখানে সেখানে রাখা উচিত। যত কোনো দামি ব্যক্তির কাছে গেলেও তার স্থান সবসময় পায়েই থাকে। নিশার কথা শুনে নিলয়ও ওর সাথে তাল মিলিয়ে হাসতে লাগলো। আমি এবার বুঝে গেলাম যে ও কেন আমাকে সাহায্য করতে এসেছে। এই সাহায্যের মধ্যেও আমাকে অপমান করার চিন্তা ভাবনা ছিল। এইবার ব্যঙ্গ করে বলল, থাক থাক, এইসব কথা বলিস না, বেচারির মনে এমনিতেই খুব দুঃখ। কি এমন দুঃখ শুনি? বেচারি যাকে ভালোবেসে বিশ্বাস করে হাত ধরে পালিয়ে এসেছিল, সেই বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়ে একা চলে গেছে। বাবা মাকে কষ্ট দিয়ে বাহিরের ছেলেকে বেশি প্রাধান্য দিলে যা হয় আর কি। নিশা ঢং করে বলল, সো স্যাড, নেক্সট টাইম একটু দেখে শুনে বয়ফ্রেন্ড বানিও। এইবার আমার আর সহ্য হলো না, ওর অনেক খারাপ ব্যবহার সহ্য করেছি। সন্ধ্যায় হালকা পাতলা জবাব দিয়েছি বলে এখন আরও খারাপ কথা শোনাচ্ছে। এর তো উপযুক্ত জবাব দিতেই হবে। তাই নিলয়ের দিকে তাকিয়ে জোরে চেঁচিয়ে বললাম, না জেনে আর একটা কথা আমার সম্পর্কে বলবেন না। কারো সত্যিটা না জেনে নিজের মন গড়া কাহিনী প্রচার করে বেড়াবেন না। কতটুকু জানেন আমার সম্পর্কে যে এমন কথা বলছেন? সন্ধ্যায় বললেন রাস্তা থেকে নাকি আমাকে তুলে এনেছেন, এখন আবার বলছেন বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে। পেয়েছেনটা কি আপনারা? আপনাদের বাড়িতে থাকি বলে যখন তখন যা নয় তাই বলে অপমান করবেন? একটা মেয়ে বাড়ি থেকে পালালেই বুঝি সে খারাপ হয়ে যায়? এটা কোথায় লেখা আছে যে বাড়ি ছাড়লে প্রেমিকের সাথেই ছাড়তে হবে? মেয়ে বলে কি আমার স্বাধীনতা একেবারে শেষ হয়ে গেছে? আমারও তো কিছু শখ আছে, জীবনের লক্ষ্য আছে, সেটাই পূরণ করতে চাওয়া কি আমার খুবই অন্যায় হয়েছে? আপনি ছেলে, আপনি এসব বুঝবেন না, কারণ আমাদের সমাজে ছেলেদের একটু ভিন্ন নজরেই দেখে। তারা পড়াশোনা করে চাকরি করলে বাবা মায়ের মুখ উজ্জ্বল করছে, আর মেয়েরা পড়াশোনা করতে চাইলেই হয়ে যায় বেহারা। এবার আমি আসি, মেইন পয়েন্টে আসি। আমি কোনো ছেলের সাথে পালিয়ে আসিনি, আর আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। একা একাই এসেছি, কারো প্রেমের জন্য ঘর ছাড়িনি। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ঘর ছেড়েছি। আর আপনার ভাইকে দুঃখের কাহিনী শুনিয়ে বা হাত করে এ বাড়িতে ঢুকিনি। উনি নিজের থেকেই আমাকে এখানে নিয়ে এসেছেন আর বোনের পরিচয় দিয়েছেন। কাউকে সম্মান করতে না পারুক, দয়া করে অপমান করবেন না। আর অন্য কেউ সেই সম্মানটা দিলে তাকে কটাক্ষ করবেন না। খুব কান্না পাচ্ছে, আর কথা বলতে পারছি না, গলায় আটকে যাচ্ছে। চাই না এদের সামনে কেঁদে নিজেকে দুর্বল প্রকাশ করতে, তাই চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেলাম। আর যেতে যেতে মনে মনে বলতে লাগলাম, কেন যে এই বাড়িতে এসেছিলাম। এমনিতেই সবাই অনেক ভালোবাসে, কিন্তু কিছু মানুষ যখনই সুযোগ পায় তখনই অপমান করে। নিলয় দিশা যাওয়ার দিকে তাকিয়ে থ মেরে রইল। আজ একটা চরম সত্য তার সামনে আসলো। সে এতদিন দিশাকে যেই কারণে সহ্য করতে পারতো না, আজ জানলো সে কারণটাই মিথ্যা। তার নিজের মন গড়া, নিজের ওপরেই নিজের রাগ হচ্ছে। কেন কোনো কিছু না জেনে একটা মেয়েকে এভাবে কষ্ট দিল? নিশাদ নিলয় আর নিশাকে বলল, তোরা কেন মেয়েটাকে ওইভাবে কথা শোনালি? ও কতটা কষ্ট পেল? আসলে আমারই ভুল, আমি ওকে জোর করে নিয়ে এসেছিলাম। মেয়েটা একা একা বসেছিল, আমি ভেবেছিলাম তোদের কোনো আত্মীয়, তাই কোনো কথা না বলে সরাসরি এখানে টেনে নিয়ে আসলাম, আর এইভাবে অপমানিত হতে হলো ওকে। নিশাদের কথায় নিলয় কোনো উত্তর দিল না। সে ওইভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। নিচে যেতে একদম মন চাইছে না। আসলে মন চাইছে, কিন্তু নিলয়ের সামনে যেতে আমার একদম ইচ্ছে হচ্ছে না। ও আমাকে সুযোগ পেলেই অপমান করে কালকের কথাটা
শোনার পর অনেক কষ্ট পেয়েছি আমি। এখন খুব নিজের বাড়ির কথা মনে পড়ছে। কত আনন্দে ছিলাম সেখানে, শুধুমাত্র বাবার একটা ভুল ডিসিশনের জন্য আজ আমি এইভাবে বাড়ি ছাড়া। ভাবতে ভাবতে পাশের ব্যালকনিতে তাকিয়ে দেখি নিলয় দাঁড়িয়ে ফুলের গাছে পানি দিচ্ছে। ওকে দেখেই আমি দৌড়ে ঘরে চলে আসলাম। কেন জানি ওর মুখ দেখতে ইচ্ছে করছে না। একটু পরে নিপা এসে আমাকে ডেকে নিয়ে গেল। নিচে গিয়ে দেখি সবাই সোফায় বসে আছে। আমি আর নিপাও বসলাম, দুজন মিলে গল্প করতে শুরু করলাম। নিপা কাল রাতের ব্যাপারে কিছুই জানে না, আমিও বলতে চাই না। ও আমার হাতের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? আমরা সবাই মেহেদি দিয়েছি, তুমি হাতে মেহেদি দাওনি? আমি বললাম ইচ্ছেও ছিল না, তাই ঘুমিয়ে গেছিলাম। নিপা দৌড়ে একটা মেহেদি এনে আমার হাতে দিয়ে দিতে চাইলে আমি ওকে বাধা দিয়ে বললাম, থাক, এখন আর দেব না। নিপা তাও জোর করে আমার হাতে মেহেদি ডিজাইন করতে লাগলো। ওই সময় কালকে রাতে সেই ছেলেটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কালকে রাতের জন্য সরি, আমি বুঝতে পারিনি ওরা হঠাৎ করে এসে তোমার সাথে এমন ব্যবহার করবে। ইটস ওকে। ছেলেটি এবার হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি নিশাদ। আমি হাত না বাড়িয়ে চুপচাপ বললাম, আমার নাম দিশা। ছেলেটা হাত উঠিয়ে মাথার চুল ঠিক করে আমার পাশে বসে পড়ল। আমার কিছুটা বিরক্তি লাগলো, চেনা নেই জানা নেই হুট করে এসে কাল রাতে হাত ধরে নিয়ে গেল। এখন আবার পারমিশন না নিয়ে পাশে বসেছে। নিপা আমাকে বলল এটাই নাকি ওদের ফুফাতো ভাই। প্রথমে ছেলেটা সম্পর্কে উল্টাপাল্টা চিন্তা আসলেও এখন কথা বলতে বলতে অনেকটা ফ্রি হয়ে গেছি। নিশা তো নিপার মতোই অনেক মিশুক। আমরা তিনজন গল্প করছি আর নিশাদের ফানি ফানি জোকস শুনে হাসছি। নিশাদ আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এই বাড়ি থেকে পালানোর কেসটা কি গো? কাল রাতে তোমাদের কথা কিছুই বুঝিনি আমি। নিশাদ ভাইয়ার কথা শুনে নিপারও জানার কৌতূহল জাগলো। আমি আমার বাড়ি থেকে পালানোর কাহিনী সব বললাম ওদের। এখন আমার এটাই কাজ, যার সাথেই পরিচয় হচ্ছে তাকেই এই কাহিনী শোনানো লাগছে। দুদিন পর নিশান ভাইয়ার বউ মানে তিশা ভাবিকেও বলা লাগবে হয়তো। আমার কাহিনী শুনে ওরা দুজন জোরে জোরে হাসতে লাগলো। এমন একটা ভাব যে আমি কোনো জোকস শোনালাম। আমি ওদের হাসি দেখে আর থেমে থাকতে পারলাম না, হাসতে শুরু করলাম। হাসাহাসির এক পর্যায়ে কোথা থেকে জানি নিলয় দৌড়ে এসে নিশাদ ভাইয়ার সামনে দাঁড়ালো। তারপর ওকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, চল, ওইদিকে অনেক কাজ পড়ে আছে। তুই গিয়ে কাজ কর, আমি এখন কাজ করতে পারবো না। সারাক্ষণ মেয়েদের সাথে এত কিসের গল্প? বিয়ে বাড়িতে অনেক কাজ, এখন কাজ করতে হবে, চল। এক প্রকার জোর করে ছেলেটাকে নিয়ে চলে গেল। কালকে রাতের ব্যবহারের জন্য আমি একবারও নিশাদের দিকে তাকালাম না। একটু পরেই বরযাত্রী বউ আনতে বের হয়, তাই সবাই যে যার ঘরে গেল রেডি হওয়ার জন্য। আমিও বাথরুমে গিয়ে শাওয়ার নিয়ে এসে চুল মুছতে মুছতে রুমে ঢুকলাম। বিছানার দিকে তাকাতেই দেখি বড় একটা প্যাকেট রাখা। প্যাকেটটা খুলে দেখলাম তার ভেতরে গাঢ় গোলাপি কালারের শাড়ি। শাড়িটা মেলে ধরলাম, জর্জেটের শাড়ি, আঁচল পুরোটাই পাথর দিয়ে কাজ করা। এছাড়াও শাড়ির নিচের দিকে পাথরের চওড়া লেস আর পুরো শাড়িতেই ছোট ছোট পাথর দেওয়া। অনেক ভারী শাড়িটা এই পাথরের জন্য। শাড়িটা দেখে মুখে হাসি ফুটে উঠল, সাথে সেম কালারের কানের দুল আর টিকলিও আছে। মনে মনে ভাবলাম বিয়ে পার হলে নিশান ভাইয়াকে বড় করে থ্যাঙ্কস জানাবো, নিজের বিয়ের মধ্যেও আমাকে নিয়ে এত চিন্তা করার জন্য। 1 ঘন্টা পরে আমার সাজ কমপ্লিট হয়ে গেল। আয়নায় ঘুরে ঘুরে দেখছি নিজেকে। আজকেও মুখে হালকা মেকআপ দিয়েছি, আমার ন্যাচারাল কালারটাই বেশি ভালো লাগে। শাড়ির সাথে ম্যাচিং করে গোলাপি লিপস্টিক আর চোখে কাজল। এই তো মুখের সাজ কমপ্লিট। চুলগুলো সামনের দিক থেকে মাঝ বরাবর ভাগ করে 2 সাইডে পাম্প করে ক্লিপ আটকে দিয়েছি আর সিঁথির মাঝখান দিয়ে টিকলি সেট করেছি। পেছনের চুলগুলো খোপা করেছি। শাড়ির সাথে খোপাটাই আমার বেশি ভালো লাগে। এত সাজার পরেও কোথায় একটা কম কম লাগছে। ভালোভাবে খেয়াল করে মনে পড়লো খোপাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ফুল হলে ভালো হতো। ভাবতে লাগলাম ফুল কোথায় পাই। বাসর সাজানোর জন্য যেসব ফুল এনেছে সেগুলো তো সব ভাইয়ার রুমে তালা দেওয়া। হঠাৎ মনে পড়লো নিলয় প্রতিদিন ওর ব্যালকনিতে ফুল গাছে পানি দেয়। দৌড়ে ব্যালকনিতে গিয়ে উকি দিলাম। দেখলাম কয়েক রকমের ফুল ফুটে আছে। আশেপাশে খুঁজলাম লাল গোলাপি কোনো ফুল দেখতে পাওয়া যায় নাকি। পেয়েও গেলাম। অবশেষে
কিন্তু নাম জানি না। আমার এখন মেইন টার্গেট হলো ওই ফুলের মধ্যে একটা ফুল নিয়ে আমার খোপায় দেওয়া। কিন্তু ওই ছেলের ঘরে গেলে আমাকে হাজার কথা শোনাবে। অনেক চিন্তা ভাবনা করে তারপর ওর রুমের সামনে দিয়ে খুরখুর করছি। ফুল নেওয়ার লোভে কালকের অপমানটাও ভুলে গেছি। আমার মাথায় একটাই চিন্তা, যে করেই হোক একটা ফুল চুরি করতেই হবে। একসময় সাহস করে উকি দিয়েই ফেললাম। দেখলাম রুমের ভেতরে কেউ নেই। কিছু না ভেবে দৌড়ে ব্যালকনিতে চলে গেলাম। ভেতরটা প্রচন্ড কাঁপছে। তারপরও সাহস জুগিয়ে 2টা ফুল ছিঁড়ে নিলাম, সাদা আর গোলাপি। কাজ শেষ। এখন দৌড়ে ঘর থেকে বেরোনোর পালা। যেই না ব্যালকনি থেকে ঘরে প্রবেশ করলাম, অমনি ওকে সামনে দেখে আহ বলে জোরে চিৎকার করে উঠলাম। সাথে সাথে ফুলটা হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল। নিলয় হয়তো আমাকে এখন এইভাবে আশা করেনি। ও হা করে আমার দিকে তাকিয়ে আছে। ভয় এবং লজ্জা দুটোই লাগছে। না পারছি এখান থেকে বের হতে, আর না পারছি ওর দিকে তাকাতে, কারণ ও গোসল শেষ করে শুধু তোয়ালে পরে ওয়াশরুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ এইভাবে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকার পরে নিলয় আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি এখানে কি করছো? আমি চোখ নিচের দিকে রেখে বললাম, একটু দরকার ছিল। কি দরকার? আমি আমতা আমতা করে নিচের দিকে তাকিয়ে আছি। আমার লক্ষ্য হলো ফুলটা তুলে নিয়ে দৌড় দিব। যেই ভাবা সেই কাজ। নিলয় কিছু বুঝে ওঠার আগে নিচ থেকে ফুলটা তুলে দৌড়ে নিজের ঘরে এসে দরজা আটকে দিলাম। তারপরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আর একটু হলেই আমাকে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলতো। মনে মনে খুশি হলাম, যাই হোক ধরতে তো পারেনি। তারপরে ফুলের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে খোপায় গুজে নিলাম। নিচে গিয়ে দেখলাম নিপা রেডি হয়ে সোফায় বসে আছে, হয়তো আমার জন্য ওয়েট করছে। ওকে দেখে বললাম, গাড়ি এসেছে? হ্যাঁ, একটু আগেই চলে এসেছে। চলো আমরা তাড়াতাড়ি গিয়েছি জায়গা ধরিয়ে নিই, নয়তো পরে একদম পিছনে বসা লাগবে। নিশান ভাইয়া দাদুর বাড়ি আর নানুর বাড়ি মিলে প্রায় 20 থেকে 25টার মতো কাজিন হবে। আর সবাই ঠিক করেছে একই গাড়িতে উঠবে। তাই তাদের জন্য একটা মিনি বাস নেওয়া হয়েছে। 17টা হাইস নেওয়া হয়েছে বাড়ির অন্যান্য সদস্যদের জন্য। আর বরের জন্য আলাদা কার, সেখানে শুধু বর আর বউ বসবে। নিপার জোরাজোরিতে আমি ওদের সাথে মিনি বাসে উঠেছি। ফিতা বাঁধা। ফিতার ওই পাশে আমরা বর পক্ষ আর ওই পাশে কনে পক্ষ। টাকা ছাড়া তারা ভেতরে ঢুকতে দিবে না। রীতিমতো বর পক্ষের সাথে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়ার এক পর্যায়ে নিশান ভাইয়া পকেট থেকে টাকা বের করে কোনো পক্ষের হাতে দিয়ে দিল। তারা কাঁচি বের করে দিতেই নিশান ভাইয়া ফিতা কেটে ভেতরে প্রবেশ করলো। বিয়েটা খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল। এইবার বউ নিয়ে ফেরার পালা। কান্নাকাটির পর্ব শেষ করে আমরা আবার আমাদের বাসে উঠে পড়লাম। এবার আর কেউ নাচানাচি তেমন করছে না, কারণ সবাই ক্লান্ত। আমি আর নিপা সামনের দিকে বসে আছি। পেছনের দিক থেকে খুব জোরে আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ ঝগড়া করছে। কেমন অভদ্র তাহলে ভাবো। নিশাদ ভাইয়া অনেকবার মানা করেছে তাকে নাম ধরে না ডাকতে, তাও আপু ডাকে। আর নিলয় ভাইয়ার এইসব ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই। ভাইয়া আর ভাবিকে বাসর ঘরে নিয়ে আসা হয়েছে। ছবি তোলা আর ভিডিও করার পর্যায় শেষ হলে ক্যামেরাম্যানেরা চলে গেল। সব কাজিনরা এখন ঘর দখল করে রেখেছে। ওদের মধ্যে আমিও আছি। নিপা আমাকে কাজ ছাড়া করে না। নিশান ভাইয়া খালি উসখুস করছে কখন আমাদের তাড়াতে পারবে। শেষে বাধ্য হয়ে ভাইয়া নিজের থেকে সবাইকে বেরিয়ে যেতে বলল। প্রথমে ছেলেরা একটু প্যারামো করেছিল, কিন্তু ভাইয়ার ধমকে সবাই সুসুর করে বেরিয়ে আসতে লাগলো। ড্রয়িং রুমে এসে আবার সবাই বসে পড়লাম। নিশাদ ভাইয়া এসে পাশে বসলো। আজকে না তোকে শাড়িতে খুব সুন্দর লাগছিল। আমি মৃদু হেসে থ্যাঙ্কস জানালাম। নিশা দেখি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না কেন এমন করে আমাকে দেখলে। নিলয়েরও একই অবস্থা। ওদের দুজনকে দেখলে মনে হয় সব সময় আমাকে গিলে খেতে চায়। মেজাজটাই কেমন বিগড়ে গেল। তাই আর বসে থাকলাম না, রুমে চলে আসলাম। নিপা বসতে বলেছিল, কিন্তু আমি বললাম শরীর ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। কালকে সকাল সকাল উঠতে হবে আবার। ঘুম থেকে উঠে সকালবেলা ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছি। এটা আমার প্রতিদিনের অভ্যাস। পাশের ব্যালকনিতে তাকিয়ে দেখি নিয়ন ফুল গাছগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমাকে দেখেই অগ্নি দৃষ্টিতে তাকালো। আমিও ভয় চুপতে দাঁড়িয়ে আছি। নিলয় এবার গলার আওয়াজ ছেড়ে বলল, এখান থেকে 2টো ফুল তুমি চুরি করেছো তাই না? আমি আমতা আমতা করতে করতে বললাম, মানে কিসের ফুল? এমন ভাব করছো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানো না।
কালকে সকালে আমি গাছে পানি দেওয়ার সময় এখানে ফুল গুনে রেখেছিলাম, আর এখন 2টা কম দেখছি। কাল তুমি আমার ঘরে এসেছিলে, সেটা আমি খুব ভালোভাবে জানি। তুমি আমাকে না বলে কেন আমার গাছের ফুল ছিঁড়েছো বলো? আমি চেঁচিয়ে বলে উঠলাম, আপনার নাম লেখা আছে নাকি গাছে? বারবার করে যে বলছেন আমার গাছ আমার গাছ, আমার ইচ্ছা আমি ছিঁড়েছি। এই বলে মুখ চেপে ধরে চোখের বসে সত্যিটা বেরিয়ে গেছে। নিয়ন আমার দিকে রাগী চোখে তাকিয়ে কিছুটা ব্যঙ্গ করে বলল, শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, আজকে দেখেও নিলাম। আপনি আমাকে চোরের মা বললেন? ভুল বলেছি, তুই তো নিজেই চোর। আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ দোষ তো আমি নিজেই করেছি। আমার চুপ থাকা দেখে নিলয় বলল, আমাকে না বলে আমার গাছের ফুল চুরি করেছো, এর শাস্তি তো সামনাসামনি বসে আছে। দিশা বারবার নিলয়ের দিকে তাকাচ্ছে আর ছোট ছোট করে ঢোক গিলছে। নীল ব্যাপারটা লক্ষ্য করছে আর শয়তানি হাসি দিচ্ছে। দিশা এতে আরো ভয় লাগছে। নিশাদ দিশাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? খাবার ভালো হয়নি? দিশা জোরপূর্বক হেসে বলল, এই তো খাচ্ছি। গোসল শেষ করে দিশা আজকেও বিছানায় উঠে দিয়েছিল। কেন জানি না তার মনে হচ্ছে আজকেও কোনো নতুন ড্রেস পাবে সে। পরপর 2 দিন এভাবে সারপ্রাইজ পেয়ে লোভ হয়ে গেছে। এইদিকে ওদিক তাকিয়ে যখন কিছুই পেল না, তখন বিষণ্ণ মন নিয়ে ওয়ার্ডরোব খুলে নিজের জামাগুলো বাঁচতে লাগলো। হুট করে একটা পিচ্ছি মেয়ে রুমে ঢুকে বলল, দিশান্টি তোমাকে না নিচে ডাকছে। কে ডাকছে? আমিও তো চিনি না, তুমি চলো তো। দিশার হাত ধরে টেনে, 5 মিনিট টাইম দাও, আমি একেবারে রেডি হয়ে নামছি। না না, আগে নিচে চলো, তোমাকে এক্ষুনি ডাকছে। দিশার নিচে নেমে গেল। চারপাশে তাকিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলো, কে ডাকছে আমাকে? পিসি মেয়েটা সামনের দিকে আঙুল দিয়ে দেখালো, কিন্তু সেখানে কেউ ছিল না। দিশা আবার পিসিটাকে জিজ্ঞেস করতে যাবে, তার আগে পিসি মেয়েটা দৌড়ে চলে গেল। দিশা আশেপাশে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু কাউকেই তেমন পেল না। শেষমেশ ঘুরে উপরে উঠতে নিলেই নিলয়ের মুখোমুখি হয়ে গেল আর ভয়ে চোখ দুটো বড় বড় করে ফেললো। নিলয় দিশাকে দেখে শার্টের হাতা ফোল্ড করতে করতে নামছে। এর মাঝে বোঝাচ্ছে যে দিশার খবর আছে। দিশা নিলয়কে দেখে 1 পা 2 পা করে পিছোচ্ছে, আর নিলয় রাগের চোখ নিয়ে দিশার বরাবর এগোচ্ছে। পিছতে পিছতে দিশা হঠাৎ করে মামনির সাথে ধাক্কা খেলো। কিরে, তুই এখনো রেডি হসনি কেন? মেয়েপক্ষ লোক চলে আসবে তো। এই তো এখনই হব। আচ্ছা মামুনি, তুমি কি আমাকে ডেকেছিলে? কই না তো। আচ্ছা আমি রেডি হতে যাচ্ছি। এই বলে দৌড়ে চলে গেল। অর্ধেক সিঁড়িতে উঠে আবার আশেপাশে তাকে একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, বাঘের কাছ থেকে তো ছাড়া পেয়েছি। থ্যাঙ্কস মামুনি, সময় মতো এসে বাঁচানোর জন্য। দিশা ঘরে গিয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। ড্রেস নিতে যাবে, তখনই বিছানায় একটা প্যাকেট দেখতে পেল। প্যাকেটটা দেখেই দিশা মনে মনে বলল, নিশ্চয়ই আজকেও ভাইয়া আমার জন্য কোনো ড্রেস রেখে গেছে। খুব আনন্দে প্যাকেটটা খুলে দেখলো তার ভেতরে একটা ফেস্ট কালারের লং গ্রাউন্ড, সাথে ম্যাচিং ওড়নাও আছে। দিশা আর কিছু না ভেবে গ্রাউন্ডটা পরে নিল আর তার সাজার বক্স থেকে একটি ঝুমকো বের করে কানে দিল। আজকে আর তেমন সাজলো না। রেগুলার ইউজ করা ক্রিম মুখে মেখে তারপর হালকা পাউডার দিল, যাতে মুখে তেল তেল ভাবটা চলে যায়, আর ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক। আজ আর চুল বাঁধেনি, সাইডে সিটি করে ছেড়ে দিয়েছে। ড্রয়িং রুমে যেদিন নিষেধা নিপাকে দেখতে পেল, দিশা গিয়ে চুপচাপ ওর পাশে বসে পড়লো। আজকেও নিপা খুব গর্জিয়াস সাজ দিয়েছে। দিশা নিপাকে বলল, তোমাকে তো দারুণ লাগছে। তোমাকেও ভালো লাগছে। নিশাদ নিপাকে কটাক্ষ করে বলল, আজকে তো তোকে পুরো ময়দার বস্তা লাগছে রে। তবে দিশা, তোকে কিন্তু সিম্পল সাজে মারাত্মক লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। মেয়ের বাড়ি থেকে গেস্টরা চলে এসেছে। বাড়ি একদম মানুষ দিয়ে ভরপুর। মেয়ের বাড়ির লোকদের খাওয়ানো চলছে। খুব গরম লাগছিল, তাই দিশা উঠে রুমের দিকে রওনা দিল। তখনই নিলয়ের সামনে এসে দাঁড়ালো, তারপর বলল, এখন কোথায় যাবে তুমি? তখন তো মামুনির জন্য পার পেয়ে গেছিলে, এবার কি হবে তোমার? দিশা ভয়ে ভয়ে নিচের দিকে তাকিয়ে ঢোক গিলে বলল, কি হবে মানে? কি করবেন আপনি? কি করব সেটা পরের ব্যাপার, আগে বলো আমার গাছের ফুল ছিঁড়েছো কেন? আমি বলছি তো আমি ফুল তুলিনি। একদম মিথ্যা বলবে না। একে তো চুরি করেছো, তার উপরে অস্বীকার করছো। দেখুন, এইভাবে আমাকে জেরা করবেন না, আমি কিছু করিনি।
ওদের ঝগড়া চলছিল। তখনই নিলয়কে ডাকতে ডাকতে নিশান আর নিশাদ ওদের সামনে এসে দাঁড়ালো। দিশা যেন নিশানকে দেখে একটু স্বস্তি পেল। সে ভাবলো এবার হয়তো নিলয় তাকে ছেড়ে দেবে, কিন্তু না, নিলয় উল্টা নিশানকে বিচার দিল। ভাইয়া দেখো না, এই মেয়েটা কালকে আমার গাছের 2টো ফুল ছিঁড়েছে। কত শখের গাছ আমার। এসব কি বলছিস তুই? ও কেন তোর গাছের ফুল ছিঁড়তে যাবে? বিয়ে বাড়িতে অনেক মানুষ আছে, দেখ কে না কে ছিঁড়ছে। খালি খালি দিশাকে দোষ দিচ্ছিস। দিশা আমতামতা করতে করতে বলল, হ্যাঁ ভাইয়া, আমি বলছি আমি ছিঁড়িনি, তাও বিশ্বাস করছে না। কি প্রমাণ আছে আপনার কাছে যে বলছেন আমি ফুল ছিঁড়েছি? প্রমাণ চাও? ওইটা আমি দেখাচ্ছি। তাই বলে নিলয় তার ফোনটা বের করে দিশার একটা ছবি দেখালো। ছবিতে দিশা এক সাইডে উঠেছে, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তার খোপায় 2টা ফুল। নিলয় ছবিতে ফুলটা জুম করে নিশানকে দেখিয়ে বলল, দেখো, এটা আমার গাছের ফুল। আমার বেলকনিতে গিয়ে বাকি ফুলগুলোর সাথে মিলিয়ে দেখতে পারো। নিশান দিশার দিকে তাকালো দিশা থেকে সত্যিটা জানার জন্য। দিশা কথা ঘোরানোর জন্য বলল, আপনি চুরি করে আমার ছবি তুলেছেন কেন? নিলয় তখন পুরো ছবিটা দেখিয়ে বলল, দেখো, আমি সেলফি তুলেছিলাম, পিছন থেকে তুমি ছবিটাই চলে এসেছো। এখন কথা না ঘুরিয়ে বলো, কোন সাহসে তুমি আমার গাছের ফুলে হাত দিয়েছো এবং ছিঁড়েছো? ভাই এখন তুই বল, ওকে কি শাস্তি দেব? নিশান দিশার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, দিশা তুমি কি ঠিক কাজ করেছো? দিশা এবার বুঝতে পারছে না কি বলবে। পড়ে গেছে বিপাকে, তাও তোতলাতে তোতলাতে বলল, না না ভাইয়া। ঠিক আছে, মানলাম তুমি ফুল চুরি করোনি। তাহলে বলো, তুমি কালকে এই ফুল 2টা কোথায় পেলে? বাসর ঘর সাজানোর জন্য আমরা তো এই ধরনের একটাও ফুল আনাইনি। দিশা আর কথা বলার ভাষা নেই, সে পুরোপুরি ধরা খেয়ে গেছে। তাই কিছু ভেবে না পেয়ে ফট করে বলে দিল, নিশাদ ভাইয়া আমাকে ফুল কিনে এনে দিয়েছিল। নিশাদ হতবাক হয়ে দিশার দিকে তাকালো। দিশা ইশারায় হাত জোর করে বলল, প্লিজ ভাইয়া, হ্যাঁ বলে দাও। নিশাদ ব্যাপারটা বুঝতে পেরে মুখে জোরপূর্বক হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি দিয়েছি। আমি কাল বাজার থেকে ফুল এনে দিয়েছি দিশাকে। মিথ্যা কথা। তুই যদি এনে দিয়ে থাকিস তাহলে এতক্ষণ ধরে এত কথা হচ্ছিল, তুই কেন চুপ করেছিলি? নিলয় বুঝে গেল যে দিশা আর নিশাদের মধ্যে চোখে চোখে কথা হয়েছে, আর নিশাদ দিশাকে বাঁচানোর জন্য এসব বলে যাচ্ছে। আমি তো আগে বুঝে উঠতে পারিনি যে এই বিষয়ে কথা হচ্ছে। নিশান নিলয়কে বলল, দেখেছিস নিশা এনে দিয়েছে, শুধু শুধু তুই দিশাকে বলবি। নিলয়ের আগে গজগজ করতে করতে চলে গেল। নিশাদ দিশার সামনে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তুমি তখন মিথ্যা কথা কেন বললে? আসলে না, আমি সত্যি ওর গাছের ফুল ছিঁড়েছি। বেচারা আমাকে এই নিয়ে সকালে হুমকিও দিয়েছে, তাই ভয়ে তোমার কথা বললাম। আচ্ছা বলো তো, কি এমন ভুল করেছি এমন রাগ দেখাচ্ছে? মনে হচ্ছে আমি মহাভারত অশুদ্ধ করে দিয়েছি। নিশা আর ওর কথা ছাড়ো তো, ও এমনই। ছোটবেলা থেকে গাছ লাগানো ওর খুব পছন্দের কাজ, আর গাছে ফুল ধরলে তো ওর খুশি দেখে সারাক্ষণ ওটা নিয়ে পড়ে থাকবে। আমাদের কখনো ফুল তো দূরের কথা, গাছের পাতায়ও হাত দিতে দিত না। একদিন দিশা ওর গাছ থেকে একটা গোলাপ ছিঁড়েছিল। ও তো রাগে দিশার চুল কাঁচি দিয়ে এলো পাতারে কেটে দিয়েছিল। দিশা সে কি কান্না! এ তো সাংঘাতিক ছেলে, মাত্র একটা ফুলের জন্য চুল কেটে দিল। হ্যাঁ, তাও আবার এমন বাজেভাবে কেটেছিল যে ওর চুলগুলো সব ন্যাড়া করতে হয়েছিল। ভাগ্যিস তখন তুমি আমার ইশারা বুঝে ফেলেছিলে, নয়তো আমার এত স্বাদের চুলগুলো হয়তো নিরাশ কেটেই দিত। এত মিষ্টি মেয়ের এত বড় ক্ষতি আমি করতে পারি বল? নিশাদের কথা শুনে দিশা নিশাদ দুজনেই হেসে দিল। দূর থেকে নিলয় এতক্ষণ ওদের দিকে তাকিয়েছিল। দিশার গাল টানা দেখে রাগে 2 হাত মুষ্টিবদ্ধ করে নিল। তখনই নিশা এসে ওর কাঁধে হাত রেখে বলল, আমার ভাইটা এই মেয়েটার সাথে একটু বেশি মাখামাখি করছে না? নিশার কথা নিলয়ের হোশ ফিরল। সে বলল, হ্যাঁ, কিছু বললি? বলছি যে আমার ভাইটা একটু বেশি আধিক্যতা করছে না ওই মেয়েটার সাথে? দেখো কিভাবে ওই মেয়েটার সাথে ঢলে ঢলে গল্প করছে। হয়তো কোনো দরকারি কথা আছে, এটা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে কাজ নেই। আরে তুমি জানো না, আমার ভাইয়ের চয়েস বরাবরই খারাপ। নয়তো এমন চালচলহীন মেয়ের সাথে এত ঢলাঢলি করতে পারে? অসহ্য। আমার তো সব মানুষ দেখলেই গা জ্বলে। বাবাকে বলে ওকে শায়েস্তা করতে হবে। এটা একটা সাধারণ ব্যাপার, এর মধ্যে তুই বাবা মাকে কেন টানছিস? ঠিক বলেছ, বাবা মাকে বলবো না, ও আরো কয়েকদিন এভাবে উড়ুক, দেখি কত উঠতে পারে।
ঠিক টাইম মতো ওর ডানাটা ছাটার ব্যবস্থা করব। আর সাথে এই মেয়েটারও। হঠাৎ করে তুই দিশার পিছনে লাগলি কেন? ওর পিছনে লাগার আমার কোনো ইচ্ছা নেই। সেই দিনও আমার সাথে কেমন ব্যবহার করলো দেখলে তো। এরপরে ওকে ছেড়ে দিয়েছি, এইটাই অনেক ওর জন্য। কিন্তু ও যে এখন আবার আমার ভাইয়ের মাথা চিবিয়ে খাচ্ছে, সেটা তো আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। এসব মেয়েদের না আসলে কোনো কাজ কাম নেই। বড়লোক ছেলেদের দেখলেই ঢলে পড়ে। বাবা, তুই কবে থেকে তোর ভাইয়ের প্রতি এত কেয়ারিং হলি রে? নিশার মুখে ছোট হয়ে গেল। সে প্রসঙ্গে এড়ানোর জন্য বলল, চলো ওই দিকটায় যাই, সবাই ছবি তুলছে, আমারও তুলতে হবে। এমনিতেই এত সুন্দর সেজেছি, একটাও ছবি তোলা হয়নি। নিশা কখনো নিশাদের জন্য ভাবেনি। সে চেয়েছে দিশাকে অপমান করতে। বিয়ের দিনগুলো ভালোভাবে কেটে গেল। আজকে নিষাদরা বাড়িতে চলে যাবে। নিলয় যেন কোনো মতে নিষাদকে বাড়ি থেকে তাড়াতে পারলে বাঁচে। দিশার সাথে নিষাদের ফ্রিলি কথা বলা যেন বুকের মধ্যে ছেদ সৃষ্টি করছে। সবার থেকে বিদায় নিয়ে নিষাদ দিশার কাছে গেল, তারপর বলল, আবার তোর সাথে কবে দেখা হবে জানি না, নিজে খেয়াল রাখিস। আর পারলে নিলয়ের থেকে একটু দূরে দূরে থাকিস। ছেলেটা যে কেন এই পিচ্ছি মেয়েটার সাথে এমন করে বুঝি না। দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, মনে হয় গিলে খাবে। বাঘের সামনে হরিণ গেলে বাঘ কি ছেড়ে দেবে? তুই আসলেই খুব ফানি, খুব মিস করবো তোকে রে। আচ্ছা, তোর ফোন নাম্বারটা দে তো, নয়তো বাসায় গিয়ে তোর সাথে যোগাযোগ করতে পারবো না। দিশার নাম্বার বলতে যাবে, ওই সময় নিলয় এসে নিষাদের কাঁধে হাত রেখে বলল, কই রে, যাবি না? এখানে দাঁড়িয়ে আছিস? বাহ বাহ, আমাকে তাড়ানোর জন্য যে উঠে পড়ে লেগেছিস। আরে না না, তা হবে কেন? ফুপা কখন থেকে বাইরে তোর জন্য ওয়েট করছে, আমাকে ডাকতে বলল, তাই আসলাম। নিশাদ দিশার দিকে নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, নাম্বার ডায়াল কর। দিশা নাম্বারটা ডায়াল করে নিষাদের হাতে দিল। নিষাদ সাথে কল দিয়ে দিল দিশাকে। এটা আমার নাম্বার, সেভ করে রাখিস। আচ্ছা, সাবধানে যেও। নিষাদ দিশাকে বাই বলে চলে গেল। এতক্ষণ নিলয় ওদের দুজনের কথাবার্তা খুব মনোযোগ দিয়ে শুনছিল আর পর্যবেক্ষণ করছিল। নিষাদ চলে যাওয়ার নিলয় কিছুটা স্বস্তি পেলেও ভয় রয়ে গেছে, কারণ নিষাদের কাছে দিশার ফোন নাম্বার তো আছে, তারা তো ফোনে যোগাযোগ করতেই পারে। তিশা নিশানের বউ, এর সাথে দিশার খুব ভালোই ভাব হয়ে গেছে। কাজের ফাঁকে অবসর সময় তিশা আর দিশা দুজনে মিলে অনেক গল্প করে। মাঝে মাঝে তিশার সাথে নিলয়ে বসে আড্ডা দেয়, কিন্তু দিশাও দূরে দূরেই থাকে। এইদিকে দিশা তার পড়াশোনায় খুব মনোযোগ দিয়েছে, কিন্তু চিন্তার ব্যাপার হলো সে তো বাড়ি থেকে অনেক দূর, কিভাবে কলেজে যাবে আর কিভাবে বা পরীক্ষা দেবে, এটা নিয়ে খুব টেনশনে আছে সে। ব্যাপারটা নিয়ে দিশা তিশার সাথে আলোচনা করতে তিশা নিশানের সাথে কথা বলে। নিশান অনেক চিন্তা ভাবনা করে বলে সে দিশাকে ওইখান থেকে ট্রান্সফার করিয়ে এখানকার কোনো ন্যাশনাল ভার্সিটিতে ভর্তির ব্যবস্থা করে দেবে। কিছুদিনের মধ্যে নিশান দিশার ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এসে নিপার কলেজে ভর্তি করিয়ে দেয়। নিপো দিশার সাথে এবার অনার্স সেকেন্ড ইয়ারে, সে ইংলিশে ডিপার্টমেন্ট আর দিশা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে। কিন্তু তাও তাদের প্রতিদিন দেখা হয়, কথা হয়। দিশা নিয়মিত ক্লাস করে, কারণ তাদের কলেজের রুলস হলো 70% অ্যাটেন্ডেন্স না থাকলে নাকি পরীক্ষায় বসতে দেবে না। দিশা একটু চঞ্চল টাইপের মেয়ে, তাই সবার কাছে কয়েকদিনে বেশ পরিচিত হয়ে গেছে। বন্ধু বান্ধবীদের সাথে খুব প্রাণবন্ত। এরই মধ্যে সাকিব নামে একটি ছেলে দিশাকে পছন্দ করতে শুরু করেছে। দিশা ব্যাপারটা বুঝতে পেরেছে, তারও সাকিবকে মনে মনে একটু একটু ভালো লাগে, কিন্তু সে চায় না রিলেশনে জড়াতে। সাকিব সরাসরি দিশার সামনে এসে বলে না যে তাকে ভালোবাসে, কিন্তু আড়াল থেকে দিশাকে ফলো করে। তার বন্ধুরাও দিশাকে ভাবি বলে সম্বোধন করে। এর সবই দিশার কানে যায়, কিন্তু সে কিছু বলে না। নিশাদ দিশার কলেজে এসেছে ওর সাথে দেখা করতে। সেদিন নিষাদরা চলে যাওয়ার পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি তাদের মধ্যে। আজকে হুট করেই চলে এসেছে কলেজে। দিশা নিষাদকে দেখে খুব খুশি হয়েছে। দিশা বলল, ভাইয়া, তুমি জানলে কিভাবে আমি এই কলেজে পড়ি? নিষাদ হতাশ হয়ে বলল, নিপার থেকে শুনেছি, তুই তো ফোন দিয়ে খোঁজ নিলি না, তাই আমি চলে আসলাম তোকে দেখতে। দিশা খেয়াল করলো নিষাদের সাথে একটা মেয়েও আছে। তোমার বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি। গার্লফ্রেন্ড? ওর নাম ওয়ারিশ। আসসালামু আলাইকুম আপু, আমি দিশা। ওয়ালাইকুম আসসালাম। যেদিন থেকে ও নিশান ভাইয়ের বাড়ি থেকে এসেছে প্রতিদিন শুধু তোমার গল্পই করে। আমি কতদিন বলেছি দেখা করাবো,
কিন্তু ওনার নাকি সময় হয় না। ফাইনালি আজকে সময় হলো। ভাইয়া তোমার এত কি কাজ বলো তো, যে আপুকে এতদিন একবারও আনতে পারোনি? তোদের মতো বসে থাকলে আমার চলবে না। আমি ছেলে মানুষ, আমার অনেক দায়িত্ব পালন করতে হয়। বুঝি তো, তবে যাই বলো না কেন আপু কিন্তু অনেক সুন্দর। তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো। আমার কপালে বোধহয় বিয়ে নেই রে। আমার বাবা মা তো এখনো আমাকে ছোটই ভাবে। বাবা বলেছে নিযোগ্যতা চাকরি না পর্যন্ত নাকি আমাকে বিয়ে দেবে না। এদিকে রিশার ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হতে চলল। বাড়ি থেকে বিয়ের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। কি যে করি। ভাইয়া তো টেনশন নিচ্ছ কেন? তোমার বাবা অফিসেই একটা জব খুঁজে নাও। সেটা হলে তো ভালোই হতো, কিন্তু বাবা বলেছে অন্য কোনো কোম্পানিতে জব করতে হবে। এত তাড়াতাড়ি বাবার কোম্পানিতে নাকি আমার জায়গা হবে না। ও আর হ্যাঁ, আরেকটা কথা, রিশার ব্যাপারে কিন্তু কেউ জানে না, কিন্তু আমি শুধু তোকেই বলেছি, তুই কাউকে বলিস না। ওকে ওকে। হুট করে রিশার ফোনটা বেজে উঠল। রিশা কিছুক্ষণ কথা বলে নিশাদকে বলল, আমায় এখন যেতে হবে, খুব আর্জেন্ট। তুমি থাকো, আমি চলে গেলাম। নিশাদ রিশাকে এগিয়ে দিতে চাইলো, কিন্তু রিশা বলল সে একাই যেতে পারবে। রিশা দিশাকে বলল, তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তুমি সত্যি অনেক মিষ্টি একটা মেয়ে। দুঃখের ব্যাপার, তোমার সাথে বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না। আজকে চলি, পরে একদিন সময় করে আবার আসবো। রিমা চলে যেতেই নিশাদ আর দিশা ক্যান্টিনে গিয়ে বসলো। দুজনে ভালো মন্দ গল্প করছিল। ওই সময় নিশাদ খেয়াল করলো একটা ছেলে